আরে বড় করে দে। আমরা গতকালকে বলছিলাম যে আমরা আজকে হচ্ছে ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স গুলা দেখবো। তো একটা রোডে বা একটা রাস্তায় ট্রাফিক বলতে হচ্ছে আমরা বুঝি আপনার ভেহিকেল, মানে রাস্তায় যে গাড়ি ঘোড়া গুলা চলবে ওই গাড়ি ঘোড়া গুলা হচ্ছে ট্রাফিকের মধ্যে আসবে। তারপর হচ্ছে রোড ইউজার। এই রোড ইউজার আমরা দেখছিলাম যে রোড ইউজার হচ্ছে 3 রকম হইতে পারে। একটা হচ্ছে আপনার গাড়ির ড্রাইভার হইতে পারে, একটা হচ্ছে হইতে পারে প্যাসেঞ্জার, আরেকটা হচ্ছে হইতে পারে রোড ইউজার কোন ধরনের, পেডিস্ট্রিয়ান। তো আমরা বলছিলাম যে আমরা দেখবো হচ্ছে এই ভেহিকেলের ক্যারেক্টারিস্টিক্স গুলো আমরা দেখার চেষ্টা করব, ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্স দেখার চেষ্টা করব, পেডিস্ট্রিয়ানের ক্যারেক্টারিস্টিক্স দেখার চেষ্টা করব, প্যাসেঞ্জারের ক্যারেক্টারিস্টিক্স আমাদের দেখার দরকার নাই। ঠিক আছে, আপাতত দেখার দরকার নেই আর কি, হয়তো ভবিষ্যতে পরে আমাদের কোনোখানে কাজে লাগতেও পারে প্যাসেঞ্জারের ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, তো দেখেন যে ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স, স্টাডি অফ ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স ইনক্লুড ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক্স, একটু আগে দেখাইলাম, প্লাস হচ্ছে রোড ইউজার ক্যারেক্টারিস্টিক্স। তো রোড ইউজার বলতে আমরা এই ড্রাইভার আর হচ্ছে পেডিস্ট্রিয়ানের ক্যারেক্টারিস্টিক্স দেখবো। ঠিক আছে, ট্রাফিক ইঞ্জিনিয়ার হ্যাজ টু ডিজাইন এন্ড অপারেট দ্য ট্রাফিক ফ্যাসিলিটিস দ্যাট উইল বি ইউজড বাই পেডিস্ট্রিয়ান, সাইক্লিস্ট এন্ড মোটরিস্ট। তার মানে একজন ট্রাফিক ইঞ্জিনিয়ারের একটা রাস্তার মধ্যে সকল ধরনের ট্রাফিক সুযোগ সুবিধা ডিজাইন করতে হবে এবং অপারেট করতে হবে। যেই সুযোগ সুবিধাগুলো ব্যবহার করবে কারা? পেডিস্ট্রিয়ান, পথচারীরা ব্যবহার করবে। সাইক্লিস্ট মানে যারা হচ্ছে নন মোটরাইজড ভেহিকেল চালাচ্ছে। ঠিক আছে, নন মোটরাইজড ভেহিকেল যারা চালাচ্ছে, সাইকেল, রিক্সা, ভ্যান, এগুলা যারা চালাচ্ছে তারাও ব্যবহার করবে। প্লাস মোটরিস্ট মানে যারা হচ্ছে মোটরাইজড ভেহিকেল গুলা ইউজ করতেছে, গাড়ি, বাস, পিকআপ, কাভার্ড ভ্যান, ট্রাক। তো এদের সবার জন্যই হচ্ছে রাস্তা ডিজাইন করতে হবে, বা রাস্তার সুযোগ সুবিধাগুলা বা ট্রাফিক কন্ট্রোল ডিভাইস গুলা ডিজাইন করতে হবে একজন ট্রাফিক ইঞ্জিনিয়ারের। যার জন্য হচ্ছে as such a proper understanding of the behavior of the road user and the vehicle characteristics is necessary for this purpose। মানে এই জন্য একজন ট্রাফিক ইঞ্জিনিয়ারের হচ্ছে রোড ইউজার মানে হচ্ছে ড্রাইভার, পেডিস্ট্রিয়ান, তারপর হচ্ছে প্লাস ভেহিকেলের যে ক্যারেক্টারিস্টিক্স গুলা, একটা রাস্তা বা একটা রোড নেটওয়ার্ক ডিজাইন করতে গেলে যে জিনিসগুলো মাথায় রাখা লাগবে এই জিনিসগুলো জানতে হবে। যে একটা রোড ইউজারের কোন জিনিসগুলা খেয়াল রাখতে হবে, একটা ভেহিকেলের কোন জিনিসগুলা খেয়াল রাখতে হবে। আচ্ছা, ভেহিকুলার এন্ড ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স এফেক্ট হাইওয়ে প্ল্যানিং। মানে আপনার রাস্তা কোন দিকে যাবে, রাস্তার প্রস্থ কতটুকু হবে, রাস্তার লেন্থ কতটুকু হবে, রাস্তার গ্রেড কতটুকু হবে, এই জিনিসগুলো হচ্ছে ডিপেন্ড করে হাইওয়ে প্ল্যানিং, ডিজাইন, ইমপ্রুভমেন্ট অর অপারেশনাল অ্যাসপেক্ট অফ ট্রাফিক ইঞ্জিনিয়ারিং। এগুলো ডিপেন্ড করে হচ্ছে ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক্স এবং ট্রাফিক মানে রোড ইউজারের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে ডিপেন্ড করে। As such, design, improvement, control, and regulation of roadway feature should be compatible with its user for safe and efficient movement. Compatible মানে হচ্ছে আপনি একটা রাস্তা ডিজাইন করছেন, রাস্তার মধ্যে আপনি এরকম একটা কার্ভ দিছেন, একটা বাঁক দিছেন। এখন এই রাস্তাটা যারা ইউজ করবে, মনে করেন রাস্তাটা যারা সাইকেল চালায় তারা ইউজ করবে, বা যারা বাইক চালায় তারা ইউজ করবে, তাদের জন্য রাস্তাটা সুইটেবল না। এই কার্ভটা হচ্ছে মনে করেন যারা ট্রাক বা বাস চালায় তাদের জন্য সুইটেবল। অথচ ওই রাস্তায় কোনো ট্রাক বা বাস আসেই না, ওই রাস্তায় আসে হচ্ছে যারা সাইকেল চালায় তারা আর যারা বাইক চালায় তারা। তাইলে এই রাস্তাটা যে আপনি ডিজাইন করছেন এটা কি তাদের ইউজারদের জন্য কনভেনিয়েন্ট হইলো বা কম্পেটেবল হইলো? না স্যার। হইলো না। মানে যেই রাস্তা আপনি যার জন্য ডিজাইন করবেন সেই রাস্তা সে যেন ঠিকভাবে ইউজ করতে পারে, এটা মাথায় রাখার জন্য আপনাকে ভেহিকুলার এবং ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স গুলো জানতে হবে। বা মানে ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা আসলে কোন জিনিসগুলোকে বোঝাই, আর ট্রাফিক ক্যারেক্টারিস্টিক্স বলতে আসলে আমরা কোন জিনিসগুলোকে বোঝাই, এগুলো জানতে হবে। তো দেখেন ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক্স, একটা ভেহিকেলের কোন কোন জিনিসগুলো আপনি মাথায় রাখবেন একটু আমরা এখন দেখার চেষ্টা করব। It would be impracticable and uneconomical if roadway is designed to accommodate all types of vehicle. Generally, roadway is designed for design vehicle that will enjoy safe driving and full level of service,
whereas extreme user will get lower safety and LOS. আচ্ছা, এখানে যে কথাটা বলা আছে সেটা হচ্ছে আপনি যদি একটা রাস্তা ডিজাইন করেন যে রাস্তার মধ্যে দিয়ে সকল ধরনের গাড়ি ঘোড়া চলবে, সাইকেল চলবে, রিক্সা চলবে, বাস চলবে, ট্রাক চলবে, কাভার্ড ভ্যান চলবে, পিকআপ চলবে, সিএনজি চলবে, করিমন চলবে, নসিমন চলবে, আপনি যদি সব ধরনের ভেহিকেলের কথা মাথায় রেখে একটা রাস্তা ডিজাইন করেন তাইলে কিন্তু ডিজাইনটা ইকোনমিক্যাল হবে না। কারণ হচ্ছে একটা রাস্তার মধ্যে সব ধরনের ভেহিকেলকে ঠিক মতো চালানো আসলে পসিবল না। আপনাকে একটা রাস্তা ডিজাইন করতে হবে যে কোনো একটা পার্টিকুলার ভেহিকেলের কথা মাথায় রেখে। আপনি যেই পার্টিকুলার ভেহিকেলটার জন্য রাস্তাটা ডিজাইন করবেন ওই পার্টিকুলার ভেহিকেলটাকে বলে হচ্ছে কি ডিজাইন ভেহিকেল। ঠিক আছে, আপনি যদি একটা রাস্তা ডিজাইন করার সময় চিন্তা করেন যে ওই রাস্তায় ট্রাক চলবে তাহলে ওই রাস্তার জন্য ডিজাইন ভেহিকেল কে? ট্রাক। আপনি যদি একটা রাস্তা ডিজাইন করার সময় চিন্তা করেন যে ওই রাস্তায় সাইকেল চলবে ওই রাস্তার জন্য তাহলে ডিজাইন ভেহিকেল কে? সাইকেল। এবং এটা চিন্তা করা হয় আপনি ডিজাইন ভেহিকেল হিসেবে যেই ভেহিকেলটাকে কনসিডার করতেছেন। আপনি যদি সাইকেলকে চিন্তা করেন ডিজাইন ভেহিকেল তাহলে সাইকেল, আপনি যদি বাসের কথা চিন্তা করেন ডিজাইন ভেহিকেল হিসেবে তাহলে ডিজাইন ভেহিকেল হচ্ছে বাস। ওই ডিজাইন ভেহিকেলটা ওই রাস্তায় চলার সময় খুব ভালো সেফটি এবং লেভেল অফ সার্ভিস এনজয় করতে পারবে। ঠিক আছে, সেফটি মানে তো বুঝতেছেন যে অ্যাক্সিডেন্ট হবে না, মানে আপনার উল্টা দিক থেকে কোনো গাড়ি এসে বাড়ি দিবে না, গাড়িটা টার্ন নেওয়ার সময় কোনো রকমের মানে বাধা বিপত্তির ফেস করবে না, মানে রাস্তার যে টার্নিং রেডিয়াস, তারপর রাস্তার যে লেন্থ, এগুলো হচ্ছে সবকিছু ওই ডিজাইন ভেহিকেলের কথা চিন্তা করেই করা হবে। আরেকটা জিনিস বলা আছে কেবলমাত্র সে শুধু যে সেফটি এনজয় করবে তাই না, সে হচ্ছে এলওএস। এলওএস মানে কি? এই এলওএস মানে হচ্ছে লেভেল অফ সার্ভিস। এটা কি জিনিস আমি বলতেছি, সে হচ্ছে খুব ভালো এলওএস বা খুব ভালো লেভেল অফ সার্ভিসও এনজয় করবে। ওয়্যারএস এক্সট্রিম ইউজার বলতে হচ্ছে আসলে আপনি যাদের জন্য রাস্তাটা ডিজাইন করেন নাই, আপনি রাস্তাটা ডিজাইন করছেন হচ্ছে বাস ইউজারদের জন্য। এখন ওইখানে মনে করেন আমার মতো একজন সাইকেল ইউজার সাইকেল নিয়ে ঢুকে গেছে, আমি হচ্ছি ওই রাস্তার জন্য এক্সট্রিম ইউজার, তাইলে আমি হচ্ছি ওই রাস্তায় কিরকম সেফটি এবং কিরকম লেভেল অফ সার্ভিস এনজয় করব? খুবই খারাপ, লোয়ার সেফটি এবং লোয়ার লেভেল অফ সার্ভিস আমি এনজয় করব। কারণ আমি যে রাস্তায় ঢুকছি এই রাস্তা তো আমার জন্য ডিজাইন করা হয় নাই, আমার সাইকেল তো ওই রাস্তার জন্য ডিজাইন ভেহিকেল ছিল না। ওই রাস্তার জন্য ডিজাইন ভেহিকেল কে ছিল? বাস ছিল। তাহলে বাস হচ্ছে প্রপার সেফটি প্রপার লেভেল অফ সার্ভিস এনজয় করবে। কিন্তু আমি যেহেতু বাস চালাইতেছি না, আমি সাইকেল চালাইতেছি ওই রাস্তায়, তাহলে আমি অবশ্যই লোয়ার সেফটি লোয়ার লেভেল অফ সার্ভিস এনজয় করব। বুঝতে পারছেন? বোঝা গেছে না? কি বুঝতে পারছেন নাকি বুঝতে পারেন নাই? জি স্যার। আচ্ছা, এই লেভেল অফ সার্ভিস জিনিসটা কি? এটা হচ্ছে স্কেল। ঠিক আছে, এখানে হচ্ছে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, ডি ক্যাটাগরি, ই ক্যাটাগরি, এভাবে হচ্ছে গ্রেডিং করা হয় একটা রাস্তাকে। একটা রাস্তাকে কি করা হয়? আপনাদের যেরকম পরীক্ষাতে আমরা গ্রেডিং করি না এ প্লাস, এ বি সি ডি ই এফ, এভাবে গ্রেডিং করি না? জি স্যার। এরকম রাস্তাকে একটা গ্রেডিং করা হয়, এবং রাস্তাকে গ্রেডিং করা হইলে ওটাকে বলা হচ্ছে রাস্তার লেভেল অফ সার্ভিস। মানে লেভেল অফ সার্ভিস মানে কি? মানে রাস্তাটা কতটুকু সার্ভিস দিচ্ছে আপনাকে, বা রাস্তার সার্ভিসের লেভেল কতটুকু। এটাকে যদি আপনি এভাবে চিন্তা করেন যে আমার এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ, তাহলে মোটামুটি লেভেল অফ সার্ভিসের একটা যদি আপনি কার্ভ আঁকেন, একটা গ্রাফ আঁকেন, গ্রাফটা হচ্ছে এরকম শেপের হয়। ঠিক আছে, এখানে যেটা করা হয় সেটা হচ্ছে আপনার এই এক্স অক্ষে আমরা বসাই হচ্ছে ফ্লো, আর আমরা ওয়াই অক্ষে বসাই হচ্ছে স্পিড। আচ্ছা, ফ্লো মানে কি? ফ্লো মানে হচ্ছে একটা রাস্তায় কোন একটা পার্টিকুলার সময় কি পরিমাণ গাড়ি আসতেছে। ফ্লো বেশি মানে কি? রাস্তায় গাড়ি বেশি। ফ্লো কম মানে কি? রাস্তায় গাড়ি কম। আমরা ফ্লো জিনিসটা হচ্ছে এর পরের চ্যাপ্টার ট্রাফিক ভলিউম স্টাডি করার সময় ফ্লো কি জিনিস বুঝবেন। বাট এখন জাস্ট মনে রাখেন ফ্লো মানে হচ্ছে কোন একটা পার্টিকুলার সময়ে কোন একটা রাস্তার মানে একটা রাস্তার কোন একটা পার্টিকুলার সেকশনে, মানে একটা পার্টিকুলার জায়গায় কি পরিমাণ গাড়ি আসতেছে, কতগুলা গাড়ি আসতেছে, এটাকে বলা হচ্ছে ফ্লো। মনে থাকবে ফ্লো কি জিনিস?
আপনারা কি আমার কথা জি শুনতেছেন? স্যার। জি স্যার শুনতেছি। এখন মনে করেন আপনার ফ্লো হচ্ছে মনে করেন কম, ঠিক আছে? ফ্লো হচ্ছে মনে করেন, না সরি আমি ভুল বলছি, মনে করেন আমি কি উল্টা লিখলাম, ফ্লো স্পিড। আচ্ছা এখানে মনে হয় এ বি সি ডি ই এফ। আচ্ছা এবার দেখেন, আপনি যদি এদিক থেকে চিন্তা করেন আপনার একটা গাড়ির স্পিড হচ্ছে কম, তাইলে হচ্ছে সে দাঁড়ান আমি একটু ভুল বলতেছি মনে হয়। আচ্ছা লেভেল অফ সার্ভিস এ, ফ্লো বেশি হবে স্পিডও বেশি হবে, ফ্লো বেশি এই speed- কম হবে না? হ্যাঁ কম হবে, দাঁড়ান একটু দাঁড়ান। আচ্ছা একটা রাস্তায় যখন আপনার ফ্লো কম, এবার দেখেন একটা রাস্তায় যখন ফ্লো কম, ফ্লো হচ্ছে এই জায়গায় আছে, তখন সে আপনার স্পিড কতটুকু এনজয় করতেছে? একদম হাইস্ট। হাইস্ট স্পিড এনজয় করতেছে না? জি জি স্যার। স্যার। তার মানে তার লেভেল অফ সার্ভিস কোন ক্যাটাগরিতে আছে? এক এই একদম ক্যাটাগরিতে। কম এই ক্যাটাগরিতে। ফ্লো মনে করেন আরেকটু বাড়ছে, গাড়ির সংখ্যা আরেকটু বাড়ছে, তাইলে কি স্পিড একটু কমছে স্পিড না এবার? কমবে। জি স্যার। লেভেল অফ সার্ভিস বি ক্যাটাগরিতে আছে। এবার মনে করেন ফ্লো আরেকটু কমছে, সরি ফ্লো আরেকটু বাড়ছে, তাহলে স্পিড কি আরেকটু কমে সিতে আসছে না? জি এবার মনে করেন ফ্লো আরেকটু বাড়ছে, তাহলে স্পিড কি আরো কমছে না, কমে এই জায়গায় চলে আসছে। তার মানে দেখতেছেন কি যত ফ্লো বাড়ে তত কি আপনি ওই রাস্তায় বেশি স্পিডে গাড়ি চালাইতে পারবেন না, আপনার স্পিড কমাইতে হবে। ঠিক আছে, তার মানে কি আপনার একটা রাস্তায় যত ট্রাফিক ফ্লো বাড়তেছে তত ওই রাস্তার লেভেল অফ সার্ভিস কি হচ্ছে, ডাউন হচ্ছে না? জি স্যার। তো এভাবে হচ্ছে আপনার রাস্তাগুলোকে এ বি সি ডি ই এফ এরকম বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয় লেভেল অফ সার্ভিসের দিক থেকে। ঠিক স্যার, আছে, লাস্টের লাইনটা বুঝি নাই স্যার। ফ্লো বেশি হলে রাস্তা ডাউন। মনে করেন একটা রাস্তা, ঠিক আছে এটা একটা রাস্তা, এখানে হচ্ছে মনে করেন অনেকগুলা গাড়ি আসছে, ফ্লো বেশি মানে গাড়ি বেশি, গাড়ি জি বেশি স্যার। হইলে আপনি বেশি স্পিডে গাড়ি চালাতে পারবেন, নাকি গাড়ি কম হ্যাঁ হলে স্যার, আপনি স্পিডে চালাতে পারবেন? গাড়ি কম হলে স্পিড বেশি হবে তার স্যার। মানে কম হলে আপনার স্পিড বেশি মানে কি আপনার লেভেল অফ সার্ভিস ভালো, আপনি তাড়াতাড়ি আপনার ডেস্টিনেশনে পৌঁছাইতে পারবেন। আর যদি ফ্লো বেশি হয় তার মানে কি আপনার স্পিড আপনাকে কম রাখতে হবে, আপনি জি দেরিতে স্যার। আপনার ডেস্টিনেশনে পৌঁছাবেন, তার মানে লেভেল অফ সার্ভিস খারাপ হবে। বুঝতে জি পারছেন? স্যার। আচ্ছা এটা স্যার রোডের দোষ না, এটা তো স্যার রোডের দোষ না। কিন্তু রোডের দোষ না, কিন্তু কাহিনী হচ্ছে আপনি রাস্তাটা ডিজাইন করছেন হচ্ছে মনে করেন বাইকের জন্য, ঠিক আছে, বাইক ওইখান দিয়ে ঠিক মতো যাইতে পারবে। এখন আপনি ওই রাস্তার মধ্যে ট্রাক চালাইতেছেন, তাহলে ওই রাস্তায় যদি 4-5টা ট্রাক ঢোকে তাহলে ট্রাকের জন্যই তো জ্যাম লাগা যাবে, ফ্লো বাইরে জি যাবে, স্যার। তখন তো জি স্পিড স্যার। কমে যাবে। তাহলে তখন কি ট্রাক গুলা ওই রাস্তায় লেভেল অফ সার্ভিস এনজয় করতে পারবে? না আপনি মনে করেন একটা রাস্তা ডিজাইন করছেন যে রাস্তার লেভেল অফ সার্ভিস হচ্ছে বি, মানে বি ক্যাটাগরিতে আছে, কিন্তু এই বি ক্যাটাগরিটা এনজয় করতে পারবে কারা? রিক্সা এনজয়, মানে রিক্সা ইউজার যারা, তারা হচ্ছে এই বি ক্যাটাগরি এনজয় করতে পারবে। এখন আপনি ওই রাস্তার মধ্যে একটা গাড়ি ঢুকাই দিচ্ছেন, তাইলে কি আপনি বি ক্যাটাগরি এনজয় করতে পারবেন? না স্যার। আপনার গাড়ি ঢুকাইলে ফ্লো বাইরে যাবে, ফ্লো বাইরে গেলে দেখা যাবে লেভেল অফ সার্ভিস সি বা ডি তে নেমে আসবে, বা ই বা এফ এ আরো কমে যাবে। বুঝতে পারছেন জিনিসটা এবার? জি স্যার। আচ্ছা এরপর দেখেন যে a vehicle that represents the design standard is termed as design vehicle, মানে একটা রাস্তা ডিজাইন করার সময় যেই ভেহিকেলটাকে স্ট্যান্ডার্ড ধরা হবে ওই ভেহিকেলটাকে বলা হচ্ছে ডিজাইন ভেহিকেল। আমরা একটু আগে বলছিলাম whose properties are fixed based on statistical analysis of population, মানে হচ্ছে যেই ভেহিকেলটার আপনার প্রপার্টি, ভেহিকেলটার মানে একটা যদি গাড়ি হয় তাহলে এই গাড়িটার লেন্থ কত, গাড়িটার যদি আমরা প্ল্যান ভিউ চিন্তা করি তাহলে গাড়িটার এই উইথ কত, গাড়িটার মাটি থেকে হাইট কতটুকু উঁচায় আছে, এই জিনিসগুলো হচ্ছে আপনার একটা ভেহিকেলের প্রপার্টি, এবং এগুলা ফিক্সড করা হয়ে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অফ পপুলেশন। পপুলেশন মানে হচ্ছে এখানে গাড়ি। আপনি যদি দেখেন কোন একটা পার্টিকুলার রাস্তায় অনেক বেশি ট্রাক আসতেছে, আপনি কি করবেন ওই রাস্তায় মনে করেন 100 ট্রাক বা 200 ট্রাকের উপরে একটা গবেষণা করবেন। গবেষণা কেমনে করবেন? আপনি 200টা ট্রাকের লেন্থ উইথ হাইট মাপবেন, 200টা ট্রাকের লেন্থ উইথ হাইট মাপার পরে আপনার ওই 200টা ট্রাকের মধ্যে 50% ট্রাকের যেই লেন্থ উইথ এবং হাইটটা ফিক্স থাকবে
মানে 50% ট্রাকের আপনি যেই এভারেজ ভ্যালুটা 50% ট্রাকের জন্য পাবেন, ওই ভ্যালুটা হচ্ছে আপনাকে ধরতে হবে স্ট্যান্ডার্ড ভ্যালু হিসেবে। কোন কোন রাস্তার ক্ষেত্রে এই 50% এর ভ্যালুটাকেও এভারেজ ধরা হয়, আবার কোন কোন রাস্তার ক্ষেত্রে হচ্ছে 85% এর ভ্যালুটা, মানে 85% ট্রাকের যেই ডাইমেনশন, মানে যদি 85% ট্রাকের ডাইমেনশন এভারেজ যদি আপনি পান যে আমার 85% ট্রাকের ডাইমেনশন হচ্ছে এটা, লেন্থ হচ্ছে এটা, উইথ হচ্ছে এটা, আর হাইট হচ্ছে এটা, তাইলে ওই ডাইমেনশনটাকে হচ্ছে ওই রাস্তার জন্য স্ট্যান্ডার্ড ডাইমেনশন হিসেবে ধরা হয়। ওই রাস্তার টার্নিং পাথ, পার্কিং লট, এই ডিজাইনগুলো করার সময়। মানে বুঝতে পারছেন আমার? স্যার হ্যাঁ বলেন। স্যার আমরা যদি এভারেজ ধরি তাহলে কয়েকটা ভেহিকল তো এরকম থাকবে যেগুলোর থেকে এভারেজ মানটা কম হবে। হ্যাঁ, ওই ভেহিকল গুলো যখন ওই রাস্তা দিয়ে যাবে তখন প্রবলেম ক্রিয়েট করবে না হাইটে বা ইয়েতে ধরেন লংয়ে বা ওয়াইডে? এটা তো হচ্ছে ও মানে আপনি বলতেছেন যে আহ, এমন কিছু ভেহিকল থাকবে যেগুলোর হাইট হচ্ছে এভারেজ থেকে হয় কম হবে নাহলে বেশি হবে। জি স্যার, বেশি এভারেজ নিলে তো স্যার এভারেজের যে হ্যাঁ, মানটা এখন থাকবে এখন সেটা তো কম হইলে তো প্রবলেম নাই, কম হইলে প্রবলেম আছে, না স্যার। কিন্তু প্রবলেম হচ্ছে বেশি হইলে। জি স্যার। এখন বেশিটা তো হচ্ছে ওর সিনারিও, মানে খুব খারাপ সিনারিও। এখন আপনি চিন্তা করবেন, আপনি যদি সবচাইতে ওর সিনারিওর জন্য রাস্তা ডিজাইন করেন, ওকে ঠিক আছে, তাইলে তো সব ধরনের প্রবলেমই সলভ হবে, কিন্তু আপনার রাস্তার ডিজাইনটা ইকোনমিক্যাল হবে না। তো ওই জন্য হচ্ছে মানে ইম্পর্টেন্সের উপর ভিত্তি করে কোন কোন ক্ষেত্রে এভারেজটা ধরা হয় 50%, আবার কোন কোন ক্ষেত্রে 85%, মানে 85% গাড়ি যে ডাইমেনশন, ওই ডাইমেনশনটাকে ধরা হয়। এখন আপনার 85% গাড়ির ডাইমেনশন যদি আপনি ধরে নেন, তাহলে বাকি যে 15% আপনি ইগনোর করতেছেন, ওই 15%-এর মধ্যে আপনার কি যে হাইটের কথা আপনি চিন্তা করছেন, ওই হাইট থেকে বেশি হাইটের গাড়ি আসার সম্ভাবনা খুব একটা বেশি আছে? না স্যার, অল্প। জি স্যার খুব একটা বুঝছি। বেশি নাই। ঠিক আছে, আচ্ছা। তো দেখেন এই ডিজাইন ভেহিকেল, মানে আমি যে ভেহিকেলটাকে ডিজাইন ভেহিকেল ধরতেছি, এই ভেহিকেলটার ডাইমেনশন, লেন্থ, উইথ, হাইট আমাদের কেন জানতে হবে? জানতে হবে হচ্ছে আপনার টার্নিং পাথ, রাস্তায় যে টার্নিং রেডিয়াস ডিজাইন করতে হবে, টার্নিং রেডিয়াস কতটুকু হবে, পার্কিং লট, একটা পার্কিং লটের মধ্যে কি থাকে, একটা গাড়ি রাখার জন্য এরকম পার্টিকুলার একটা জায়গা থাকে, এটাকে বলে হচ্ছে বে। এই বের লেন্থ কতটুকু হবে, বের উইথ কতটুকু হবে, এই জিনিসগুলো আপনার গাড়ির সাইজের উপর ডিপেন্ড করতেছে অবশ্যই। ঠিক আছে, এছাড়াও রাস্তার বিভিন্ন ডাইমেনশন, রাস্তার লেন্থ, উইথ, এগুলোও আপনার ডিজাইন ভেহিকেলের ডাইমেনশনের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এবার আমরা দেখি যে the various vehicular characteristics affecting the road design can be classified as static characteristics, dynamic characteristics। তার মানে হচ্ছে একটা ভেহিকেলের দুই রকমের বৈশিষ্ট্য একটা রাস্তার ডিজাইনকে ইফেক্ট করে। একটা হচ্ছে স্ট্যাটিক, যেগুলো হচ্ছে একটা ভেহিকেলের নিজস্ব ক্যারেক্টারিস্টিক্স, আরেকটা হচ্ছে ভেহিকেলের ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স। এখন আমরা দেখি স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা কি বুঝতেছি, ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা কি বুঝতেছি। দেখেন, স্ট্যাটিক বা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এক্সেল লোড, ওয়েট অফ ভেহিকেল। আচ্ছা, এক্সেল লোড কি জিনিস? গাড়ির সামনে দুই চাক্কা, পিছে দুই চাক্কা থাকে না? চাক্কাগুলো এরকম না? এই এক্সেল জি হচ্ছে স্যার। এই চাক্কা, এই দুই চাক্কার মাঝখানে একটা লোহার বার লাগানো থাকে, মানে লোহার দণ্ড থাকে না? জি স্যার। ওইটাই এটাকে বলে হচ্ছে এক্সেল। বুঝতে পারছেন? এটাকে জি কি স্যার। বলে? এটাকে বলে হচ্ছে এক্সেল। এখন এই এক্সেল লোড বলতে আমরা বুঝি এই চাকা মাটিতে কি পরিমাণ লোড দিচ্ছে। ঠিক আছে, এই সামনের চাকা কি পরিমাণ লোড দিচ্ছে আর পিছনের চাকা কি পরিমাণ লোড দিচ্ছে, এগুলোকে বলা হচ্ছে এক্সেল লোড। এই এক্সেল লোড মানে হচ্ছে আসলে পুরো গাড়ির লোডটাই হচ্ছে এই চাকার সাহায্যেই তো মাটিতে ডিস্ট্রিবিউট হচ্ছে পুরো গাড়ির লোডটা। পুরো গাড়ির লোডটা কি মানে গাড়ির অন্য কোনো বডি কি মাটির সাথে টাচ করে? না স্যার। গাড়ির তো শুধু এই টায়ার গুলাই মাটির সাথে কন্ট্যাক্টে থাকে, তার মানে এই টায়ারের মাধ্যমেই মাটিতে হচ্ছে পুরো গাড়ির লোডটা অ্যাপ্লাই হয়। এখন এই লোডটা মানে এক্সেল লোডটা কেন লাগবে? দেখেন, স্ট্রাকচারাল ডিজাইন অফ পেভমেন্ট, ঠিক আছে, নাম্বার অফ লেয়ার্স, থিকনেস অফ ইচ লেয়ার, ম্যাটেরিয়াল রিকোয়ারমেন্ট। আচ্ছা, মানে হচ্ছে আমরা যখন রাস্তা ডিজাইন করি, রাস্তা কিন্তু অনেকগুলো লেয়ার থাকে। একদম উপরের লেয়ারটাকে বলে বেস, তারপর এটাকে বলে সাব বেস, তারপর এটাকে বলে সাবগ্রেড। মানে এগুলো আমরা ফ্লেক্সিবল পেভমেন্ট ডিজাইন যদি আমরা এই সেমিস্টারে দেখি, তাহলে তখন আমি মানে একটা ম্যাথ দেখাবো, ওই ম্যাথের মধ্যে এগুলা আরেকটু ডিটেইলস বলবো। এই যে বিভিন্ন লেয়ার থাকে, কোন লেয়ারটা থিকনেস কতটুকু দিতে হবে এবং কোন লেয়ারে আমি কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করব,
কোথায় পাথর ইউজ করব, কোথায় বালি ইউজ করব, কোথায় এগ্রিগেট ইউজ করব, কোথায় বিটুমিন ইউজ করব, এই জিনিসগুলো ডিপেন্ড করে হচ্ছে আপনার কি পরিমাণ এক্সেল লোড রাস্তায় আসতেছে তার উপরে। ঠিক আছে, মানে পেভমেন্টের স্ট্রাকচারাল ডিজাইন ডিপেন্ড করে হচ্ছে এক্সেল লোডের উপরে। প্লাস এই যে আপনি ব্রিজ ডিজাইন করবেন, ফ্লাইওভার ডিজাইন করবেন, গ্রেড সেপারেটর কি বলেন তো? আমরা গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ পড়ছি না, ট্রাম্পেট, ক্লোভার লিফ, তারপর হচ্ছে ডায়মন্ড, রাউন্ড অ্যাবাউট বা রোটারি, মনে আছে? আমরা গ্রেড সেপারেটেড ইন্টারচেঞ্জ পড়ছি না, ট্রাম্পেট ইন্টারচেঞ্জ, ক্লোভার লিফ ইন্টারচেঞ্জ। জি স্যার। Time. স্যার তো এই যে ব্রিজ, ফ্লাইওভার এগুলা ডিজাইন করার সময় এগুলোর মধ্যে কি পরিমাণ রেইনফোর্সমেন্ট বা রড দিতে হবে, এগুলা এই জিনিসটা ডিপেন্ড করতেছে এক্সেল লোডের উপরে, কি পরিমাণ চাক্কার লোড ওইখানে আসতেছে তার উপরে। ফিক্সিং গ্রেডিয়েন্ট অফ রোড ইন রোলিং টেরেইন। রোলিং টেরেইন মানে হচ্ছে এই যে পাহাড়ের চারপাশ দিয়ে ঘুরা ঘুরা এই রোল কইরা কইরা রাস্তা বানানো হয়, এটা হচ্ছে রোলিং টেরেইন। র্যাম্প কোনটাকে বলে? একতলা থেকে দোতলায় ওঠার জন্য যে সিঁড়িটা ব্যবহার করা হয়, সিঁড়িটা কিরকম হচ্ছে? সিঁড়ির মধ্যে কিন্তু কোনো ধাপ থাকবে না, সিঁড়ি হচ্ছে এরকম। স্যার ফ্লাইওভার উপরে যে ফ্লাইওভারে ওইটা। আমরা যে ফ্লাইওভারের নিচ থেকে ফ্লাইওভারের দোতলায় উঠি, যে সিঁড়িটা জি, ইউজ স্যার। করি বা যে রাস্তাটা ইউজ করি ওটাকে বলা হচ্ছে র্যাম্প। হসপিটালে যারা হুইল চেয়ার ইউজ করে রোগীরা, ওই রোগীদের উঠার জন্য মেইন সিঁড়ির পাশে একটা এরকম নরমাল মানে স্লোপ করে দেওয়া হয় না, জি স্যার। ওইটাকে হচ্ছে র্যাম্প বলে। ঠিক আছে, তারপর হচ্ছে ব্রিজ অ্যাপ্রোচ, মানে হচ্ছে আপনার এই মনে করেন একটা রাস্তা আছে, এই রাস্তাটা হচ্ছে একটা ব্রিজের সাথে গিয়ে মিলছে, এই রাস্তা আর এই ব্রিজের যে জয়েন্টটা আছে এই জায়গাটাকে বলা হচ্ছে ব্রিজের অ্যাপ্রোচ। তো এগুলা ডিজাইন করার সময়ও হচ্ছে আপনাকে দেখতে হবে ওয়েট পাওয়ার রেশিও অফ ভেহিকেল, মানে ভেহিকেলের ওজন কত আর তার পাওয়ার কত। কারণ আপনি যদি একটা রাস্তা এরকম অনেক স্লোপে বানান, যদি ভেহিকেলটার ওয়েট বেশি হয় কিন্তু তার পাওয়ার কম হয়, তাহলে কি ভেহিকেলটা হচ্ছে এই স্লোপের মধ্যে উঠতে পারবে? পারবে না। পারবে না। তার মানে আপনার রাস্তার গ্রেডিয়েন্ট বা এরকম র্যাম্প, আপনি মনে করেন একটা এরকম র্যাম্প ডিজাইন করছেন, র্যাম্পটা হচ্ছে এরকম খাড়া, ওই র্যাম্পের মধ্যে কি একটা রিকশাওয়ালা রিকশা নিয়ে উঠতে পারবে? না স্যার। পারবে না। অথবা একটা কারণ রিকশাওয়ালার হর্স পাওয়ার কম স্যার। অবশ্যই, মানে তার ওয়েটের রেসপেক্টে কিন্তু তার পাওয়ার কম, এই জন্য সে উঠতে পারবে না। অথবা মনে করেন একটা গাড়ির হর্স পাওয়ার ঠিকই আছে কিন্তু গাড়ির মধ্যে আপনি মানে 15 জন যাত্রী নিচ্ছেন, তাহলে কি ওই গাড়ির জীবনে এরকম র্যাম্পে উঠতে পারবে? না না স্যার। স্যার। হয়তো পারবে না। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তারপর দেখেন উইথ, আপনার ভেহিকেলের উইথ হচ্ছে ইফেক্ট করে রাস্তার উইথকে, লেন উইথ। এই যে আমরা রাস্তায় বিভিন্ন লেন চিন্তা করি যে আমাদের গাড়ি হচ্ছে 2 লেনে চলবে, এক একটা লেনের প্রস্থ বা উইথ কতটুকু হবে, এটা হচ্ছে ভেহিকেলের উইথ বা ট্রাকের উইথ বলেন বা গাড়ির উইথ বলেন বা বাসের উইথ বলেন, এটার উপর ডিপেন্ড করে। শোল্ডার উইথ, আমি যে রাস্তার পাশে একটা আলাদা মাটির রাস্তা রাখবো, মাটির রাস্তা কেন করা হয়? আমার মনে করেন গাড়িটা নষ্ট হয়ে গেছে, আমি যদি এই নষ্ট গাড়িটাকে মেইন রাস্তার উপর রেখে ঠিক করতে যাই, আমার গাড়ি পিছনের গাড়িগুলোর জন্য জ্যাম ক্রিয়েট করবে না? অবশ্যই স্যার। এজন্য হচ্ছে মেইন রাস্তার পাশে হাইওয়েতে একটা চিকন মাটির রাস্তা তৈরি করা হয়, যেন গাড়ি নষ্ট হয়ে গেলে একটু কষ্ট করে ঠেলা ঠেলা গাড়িটারে ওই মাটির রাস্তার উপর নেওয়া যায় এবং ওইখানে রেখে গাড়িটারে মেইনটেনেন্স বা ঠিকঠাক কইরা আবার মানে চালানো যায়। তো এই অথবা আরেকটা কারণ আছে, যদি মেইন রাস্তার পাশে শোল্ডার না থাকে, অনেক সময় ড্রাইভাররা ঠিকমতো খেয়াল করে না, গাড়িটার হচ্ছে পাশে পুকুর, নদী নালা, খালবিল থাকলে ওটার মধ্যে ফালায় দেয়, গাড়ি উল্টাই এরকম অনেক সময় ড্রাইভারের ভুলের কারণে নদী নালা খালবিলের মধ্যে পড়ে না? জি স্যার। এই শোল্ডারটা থাকলে সুবিধা হচ্ছে ড্রাইভার যদি রাস্তার মধ্যে গাড়ি রাখতে নাও পারে, হয়তো চাকাটা শোল্ডারের মধ্যে গিয়ে পড়বে এবং সে আবার তখন যদি দেখে যে এরকম গাড়ি ভাইব্রেশন করতেছে, গাড়ি যখন পাকা রাস্তা থেকে কাঁচা রাস্তায় একটা চাকা চলে যাবে, গাড়িটা কাঁপা শুরু করবে, তো ড্রাইভার বুঝবে যে সামথিং রং, তখন কিন্তু সে কেয়ারফুল হয়ে যেতে পারতেছে, তার গাড়িটা উল্টায় রাস্তায় পড়তেছে না। বাট যদি শোল্ডার না থাকতো, তার গাড়ি পাকা রাস্তা থেকে ডাইরেক্ট চোখ বন্ধ করে পুকুর বা নদীতে গিয়ে পড়তো, সে মানে সেফ হওয়ার কোনো সুযোগ পাইতো না। বুঝতে পারছেন? আচ্ছা, জি আশা স্যার। করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে দেখেন উইথ অফ পার্কিং বে। পার্কিং বে কি জিনিস? বাইরের দেশ মানে বাইরের দেশগুলোতে হচ্ছে দেখবেন যে পার্কিং গুলো অনেক সুন্দর থাকে, এরকম একদম এরকম মানে ভাগ করা থাকে, যে আমাদের এখানে হচ্ছে এরকম ভাগ করা, এখানে হচ্ছে এরকম ভাগ করা। ঠিক আছে, গাড়িগুলো হচ্ছে কোন জায়গায় দাঁড়াবে? গাড়িগুলো হচ্ছে এইখানে দাঁড়াবে, এখানে দাঁড়াবে, এখানে দাঁড়াবে, এখানে দাঁড়াবে। একটা গাড়ি দাঁড়ানোর জন্য যেই জায়গাটুকু নির্দিষ্ট করা আছে, এই জায়গাটুকুকে বলা হচ্ছে পার্কিং বে। এই পার্কিং বে এর উইথ মানে হচ্ছে চওড়া কতটুকু হবে, এটা হচ্ছে ডিপেন্ড করে
আপনার ওইখানে কোন ধরনের গাড়ি আপনি পার্ক করবেন তার উপরে। যদি বাস ট্রাক পার্ক করেন তাহলে পার্কিং বে অনেক চওড়া হইতে হবে, যদি সাইকেল বা বাইক পার্ক করেন তাহলে পার্কিং বে কম চওড়া হইলেও চলবে। বোঝা গেছে না? স্যার পার্কিং বে গুলো তো একটু অ্যাঙ্গুলার রাখা হয় না স্যার? একটু অ্যাঙ্গুলারও রাখা হয়, এক্স্যাক্টলি। ওইগুলাকে বলা হচ্ছে পার্কিং হচ্ছে 3 রকমের হয়। একটা হচ্ছে আপনার প্যারালাল পার্কিং, মানে রাস্তার সমান্তরালে যেটা করা হয়। একটা হচ্ছে পারপেন্ডিকুলার পার্কিং, আমি এখন যে ছবিটা আঁকছি এটা হচ্ছে পারপেন্ডিকুলার পার্কিং। আরেকটা হচ্ছে অ্যাঙ্গুলার স্যার। পার্কিং, মানে পার্কিং বে গুলো হচ্ছে এরকম একটু অ্যাঙ্গেলে থাকে। বোঝা গেছে? জি স্যার। তাহলে পার্কিং কয় রকম? 3 রকম, প্যারালাল, পারপেন্ডিকুলার, অ্যাঙ্গুলার। এগুলো হচ্ছে আশিক স্যার ইনশাআল্লাহ আরো ডিটেইলস পড়াবে আপনাদেরকে। আচ্ছা, এরপর দেখেন লেন্থ অফ ভেহিকেল, মানে একটা গাড়ি কতটুকু লম্বা, এইটা কি কি জিনিস ইফেক্ট করে। ডিজাইন অফ হরাইজন্টাল অ্যালাইনমেন্ট, মানে রাস্তার লেন্থ কতটুকু হবে, রাস্তার টার্নিং রেডিয়াস, মানে হরাইজন্টাল, মানে এক লেভেলে রাস্তার যে জিনিসগুলো আছে এই জিনিসগুলা, মানে ডিটারমাইনিং অফ এক্সট্রা ওয়াইডেনিং। এই যে আপনি হচ্ছে রাস্তাগুলা ইন্টারসেকশনের কাছে গেলে একটু চওড়া করেন না, ওই যে ফ্লেয়ারিং, আমরা গতকালকে দেখছিলাম, এটাকে ফ্লেয়ারিং বলে না? জি তারপর স্যার। মিনিমাম টার্নিং রেডিয়াস, এগুলো হচ্ছে রাস্তার লেন্থের উপর ডিপেন্ড, মানে সরি, এগুলো ভেহিকেলের লেন্থের উপর ডিপেন্ড করতেছে। তারপরে দেখেন লেন্থের উপরে আরেকটা জিনিস ডিপেন্ড করতেছে, পাসিং সাইড ডিসটেন্স। পাসিং সাইড ডিসটেন্স কি জিনিস? একটা গাড়ি তার সামনের গাড়িটাকে ওভারটেক করতে গেলে দুইটা গাড়ির মধ্যে মিনিমাম কতটুকু গ্যাপ থাকা লাগবে, এই গ্যাপটাকে বলে হচ্ছে পাসিং সাইড ডিসটেন্স। এই জিনিসটা হচ্ছে সাকিব স্যার আপনাদেরকে পড়াবে। পাসিং সাইড ডিসটেন্স, স্টপিং সাইড ডিসটেন্স, এগুলো সাকিব স্যার পড়াবে। তার মানে পিছনের গাড়িটা সামনের গাড়িটাকে ওভারটেক করতে গেলে তাদের মধ্যে মিনিমাম কতটুকু ডিসটেন্স থাকা লাগবে, তাদের তাদের সামনে পিছনে না, সম্ভবত তাদের সাইডে, মানে হচ্ছে মানে সে যখন এরকম ওভারটেক করবে তখন তাদের মধ্যে পাশাপাশি কতটুকু ডিসটেন্স থাকা লাগবে। স্যার রিঅ্যাকশন ডিসটেন্সের কথা বলতেছেন? বুঝি নাই স্যার উনি এমন একটা জিনিস পড়েছিল, রিঅ্যাকশন ডিসটেন্স মেবি স্যার। রিঅ্যাকশন ডিসটেন্স তো হচ্ছে মানে গাড়িটা কখন ব্রেক করতে হবে এটা না? জি স্যার। ওইটা হচ্ছে স্টপিং সাইড ডিসটেন্স, মানে আপনার সামনে যদি একটা গাড়ি থাইমা থাকে আপনি কখন ব্রেক করলে হচ্ছে ওই গাড়িটার পিছনে গিয়ে সেফলি আপনার গাড়িটা থামায় ফেলবেন। জ্যামের মধ্যে রিকশাওয়ালারা অনেক সময় সামনে রিকশাটা ধাক্কা মারে না? জি স্যার, এটা সব সময় স্যার করে। কেন মারে? কারণ সে টাইম মতো ব্রেক করে না, একদম লাস্ট মোমেন্টে গিয়ে ব্রেক করে সামনে একটা রিক্সা ধাম করে একটা ধাক্কা মারে। তার মানে তার স্টপিং সাইড ডিসটেন্স ঠিক নাই। ঠিক আছে, এগুলো তো সাকিব স্যার আরেকটু ভালো পড়াবে, ডিটেইলস পড়াবে। তো এই পাসিং সাইড ডিসটেন্স ঠিক করার জন্য হচ্ছে একটা গাড়ির লেন্থের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তারপর দেখেন পার্কিং ফ্যাসিলিটি, মানে আপনার বেড ডাইমেনশন কতটুকু হবে। এই যে আইল মানে হচ্ছে, বা এটার উচ্চারণ মনে হয় আইজেল। আইজেল মানে হচ্ছে আপনার, একটু ছবি আঁকি তাহলে বুঝবেন। এই আইজেল মানে হচ্ছে পার্কিং লট তো হচ্ছে এরকম থাকে তাই না? এরকম থাকে না? জি স্যার। জি এই স্যার। মাঝখানে যে রাস্তাটা গাড়িগুলা চলার জন্য, এই রাস্তাটাকে বলে হচ্ছে আইজেল বা আইল। এটার আপনার উইডথ বা প্রস্থ কতটুকু হবে এটাও ডিপেন্ড করে হচ্ছে স্যার দরজা খোলার জন্য। চলার জন্য, দরজা খোলার জন্য, সবকিছু চিন্তা করতে পারেন। তো ঠিক আছে, এটা স্যার বাংলাদেশে তো মাঝে মাঝে এমন ভাবে পার্কিং করে পরে স্যার দরজা দরজা খুলতে খোলা যায় পারি না, না দরজা স্যার। খুলে বাইরে হওয়া যায় না, তাই না? জি স্যার। এগুলা ডিপেন্ড করে হচ্ছে আপনার ওই ভেহিকেলের লেন্থের উপরে, গাড়িটা কতটুকু লম্বা এটার উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে দেখেন রোডওয়ে ক্যাপাসিটি, মানে একটা রাস্তার ক্যাপাসিটি বলতে আপনি বুঝতেছেন যে একটা রাস্তায় কি পরিমাণ গাড়ি একসাথে ধরতে পারে। যদি বেশি গাড়ি ধরতে পারে তাহলে তার ক্যাপাসিটি বেশি, যদি কম গাড়ি ধরতে পারে তাহলে তার ক্যাপাসিটি কি কম। ঠিক আছে, তো আপনার যদি একটা গাড়ির লেন্থ অনেক লম্বা হয় তাহলে কি ওই রাস্তায় যদি ওই সাইজের অনেকগুলা গাড়ি আসে তাহলে ক্যাপাসিটি কমে যাবে না? জি স্যার। জি স্যার। বাট যদি গাড়ির লেন্থ কম হয় তাহলে কি ওই রাস্তায় ওই সাইজের অনেকগুলা গাড়ি ধরবে, রাস্তার ক্যাপাসিটি বেশি আমরা বলতে পারবো তখন। আচ্ছা, এরপর দেখেন ভেহিকেলের হাইট। ভেহিকেলের হাইটের জন্য কি কি ইফেক্ট করে দেখেন। ক্লিয়ারেন্স টু বি প্রোভাইডেড আন্ডার দ্য স্ট্রাকচার সাচ এস আন্ডার ব্রিজ, ওভার ব্রিজ, সাইন পোস্ট গ্যান্ট্রি, ইলেকট্রিক সার্ভিস লাইন এক্সেট্রা। মানে হচ্ছে আপনি যদি একটা ফুট ওভার ব্রিজ ডিজাইন করেন, ওই ফুট ওভার ব্রিজের নিচে দিয়ে মনে করেন ট্রাক চলবে, তাইলে এই যে মাটি থেকে ফুট ওভার ব্রিজের উচ্চতাটা, এই ভার্টিক্যাল ক্লিয়ারেন্সটা কি ট্রাকের হাইটের কথা চিন্তা করে রাখতে হবে না?
জি স্যার। নাহলে কি হবে, ট্রাক ফুটওভারব্রিজের সাথে আটকে যাবে। আপনি যদি আন্ডারব্রিজ ডিজাইন করেন, মাটির তলা দিয়ে একটা টানেল ডিজাইন করেন ট্রাকের জন্য, তাহলে ওই টানেলের ঢুকার যে মুখটা, ওই মুখের হাইটটা বা টানেলের ভিতরের যে ক্লিয়ারেন্স বা হাইট, ওইটা হইতে হবে কি ট্রাকের হাইটের থেকে বেশি হইতে হবে, বা যে গাড়িগুলা ওই টানেলটা ইউজ করবে তার থেকে বেশি হইতে হবে। তো আমরা বুঝতে পারছি তাহলে হাইটটা কেন ইম্পর্টেন্ট। বোঝা গেছে? জি স্যার। এবার দেখেন ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে স্পিড। স্পিডের উপর মানে স্পিডটা কেন চিন্তা করতে হবে? ইট ইজ সাচ এ ফ্যাক্টর দ্যাট কন্ট্রোলস মোস্ট অফ দ্য জিওমেট্রিক স্ট্যান্ডার্ড অফ দ্য হাইওয়ে। মানে একটা রাস্তার যে জিওমেট্রিক ফিচার গুলো আছে, হরাইজন্টাল অ্যালাইনমেন্ট, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। হরাইজন্টাল অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার রাস্তার টার্নিং রেডিয়াস, তারপর হচ্ছে রাস্তার ট্রানজিশন কার্ভের ডিজাইন। ট্রানজিশন কার্ভ কি জিনিস গত ক্লাসে বলছিলাম, একটা স্ট্রেইট রাস্তা থেকে যখন আমি একটা সার্কুলার রাস্তায় আসি, এই স্ট্রেইট রাস্তা আর এই সার্কুলার রাস্তার মধ্যে আরেকটু কার্ভ করে যে রাস্তাটা যোগ করা হয়, এই রাস্তাটাকে বলা হচ্ছে ট্রানজিশন কার্ভ। তারপর লিমিটিং রেডিয়াস, তারপর গ্রেড, লেন্থ অফ ট্রানজিশন কার্ভ, সুপার এলিভেশন। সুপার এলিভেশন কি জিনিস বলছিলাম, যে রাস্তার সাইডটা রাস্তার ভিতরের দিক থেকে একটু উঁচা করা হয়। ঠিক আছে, এটা একটা গাড়ি মনে করেন, রাস্তার সাইডটা একটু উঁচা কেন করা হয়, যেন গাড়িটা ছিটকায় না পড়ে, এটাকে বলা হচ্ছে সুপার এলিভেশন। তারপর হচ্ছে স্টপিং সাইড ডিসটেন্স, ওভারটেকিং বা পাসিং সাইড ডিসটেন্স। এগুলো সাকিব স্যার আশা করি মানে পড়াচ্ছে, যে একটা গাড়িকে ওভারটেক করতে গেলে তাদের মধ্যে মিনিমাম কতটুকু জায়গা থাকা লাগবে। একটা গাড়ি আরেকটা গাড়ির পিছনে গিয়ে ঠিক মতো স্টপ বা থামতে হইলে কতটুকু দূরে থাকা অবস্থায় গাড়িটাকে ব্রেক করতে হবে। এই জিনিসগুলো হচ্ছে ডিপেন্ড করতেছে গাড়ির স্পিডের উপরে। তারপর হচ্ছে উইথ অফ পেভমেন্ট অন স্ট্রেট এন্ড কার্ভ, মানে পেভমেন্টের প্রস্থ বা চওড়া কতটুকু হবে, সোজা রাস্তায় কতটুকু হবে, কার্ভ রাস্তায় কতটুকু হবে, এই জিনিসগুলো ডিপেন্ড করতেছে গাড়ির স্পিডের উপরে। ক্যাপাসিটি, লেভেল অফ সার্ভিস, এগুলোও ডিপেন্ড করতেছে গাড়ির স্পিডের উপরে। তারপর হচ্ছে ইন্টারসেকশন ডিজাইন এন্ড কন্ট্রোল, ফিক্সিং অ্যাম্বার পিরিয়ড। অ্যাম্বার পিরিয়ড মানে হচ্ছে আপনার রাস্তায় যখন বাতি জ্বলে, 3 ধরনের বাতি জ্বলে না, লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি। আরেকটা হচ্ছে কি বাতি? হলুদ বাতি। হলুদ বাতি। এই যে হলুদ বাতিটা, এই হলুদ বাতিটারে বলে হচ্ছে অ্যাম্বার। মানে হচ্ছে লাল বাতি মানে সবুজ বাতি জ্বলতেছে অথবা লাল বাতি জ্বলতেছে, এরপরে হলুদ বাতি জ্বালানোর মানে হচ্ছে কি, আরেকটু ওয়েট করো, এখনই সবুজ বাতি জ্বলবে, বা সবুজ বাতি জ্বলতেছে এরপরে হলুদ বাতি জ্বালানোর মানে কি, যে এখনই হচ্ছে লাল বাতি জ্বলবে, তোমরা সিগন্যাল ক্রস করো না, তোমরা সিগন্যালে দাঁড়ায় থাকো। এটাকে বলা হচ্ছে অ্যাম্বার পিরিয়ড, এই হলুদ বাতিটাকে। তো রাস্তায় এই হলুদ বাতি কতক্ষণ জ্বলবে এটা ডিপেন্ড করে হচ্ছে গাড়ির স্পিডের উপরে। তারপর হচ্ছে দেখেন কোঅর্ডিনেটেড সিগন্যাল ডিজাইন। কোঅর্ডিনেটেড সিগন্যাল ডিজাইন মানে হচ্ছে একটা রাস্তা মনে করেন এরকম চৌরাস্তা, এই চৌরাস্তায় এদিক থেকেও গাড়ি আসতেছে, এদিক থেকেও গাড়ি আসতেছে, এদিক থেকেও গাড়ি আসতেছে, এদিক থেকেও গাড়ি আসতেছে। আমি যদি এই 4টা রাস্তার জন্য একটা কম্বাইন্ড সিগন্যাল ডিজাইন করি, যে আমার এদিকের রাস্তায় যখন লাল বাতি, সবুজ বাতি, হলুদ বাতি জ্বলবে, এদিকের রাস্তায় তার উল্টা সময় জ্বলবে। মানে আমি এমন ভাবে ডিজাইন করলাম, এক ডিরেকশনের গাড়িগুলোকে আমি লাল বাতি দেখাইলে আরেক ডিরেকশনের গাড়িগুলোকে আমি সবুজ বাতি দেখাচ্ছি। এই যে আমি কোঅর্ডিনেটেড সিগন্যাল ডিজাইন করতেছি, এটাও ডিপেন্ড করতেছে আপনার গাড়িগুলোর স্পিডের উপরে। ঠিক আছে, তারপর স্টপ সাইন, রাস্তায় দেখবেন অনেক জায়গায় এরকম থামো মানে স্টপ সাইন দেয়া থাকে। তো আপনি স্টপ সাইনটা কোন জায়গায় দিবেন, একদম ইন্টারসেকশনের কাছে দিবেন নাকি আরেকটু আগে দিবেন? কারণ একটু আগে দেব স্যার। স্টপ সাইন দেখার পরই তো যে ড্রাইভার সে থামবে। এখন সে যদি ইন্টারসেকশনের কাছে এসে স্টপ সাইন দেখে, সে ব্রেক করলে দেখা যাবে সে থামতে 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 একদম মাঝখানে চলে আইসা হা করে আকাশের দিকে তাকায় আছে। বাট যদি আরেকটু আগে দিতাম ইন্টারসেকশনের, সে যদি এই জায়গায় স্টপ সাইনটা দেখতো, তাহলে সে আগে ব্রেক করতো, সে হয়তো আস্তে আস্তে তার এক্সেলারেশন মানে তার কি হইতো, তার মন্দন হইতো, ডিসেলারেশন হইয়া তার স্পিডটা আস্তে আস্তে কমতে 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 এই ইন্টারসেকশন বা জাংশনের কাছাকাছি এসে সে থামতে পারতো। বুঝতে পারছেন স্টপ সাইনটা কোথায় দিতে হবে, কেন ইম্পর্টেন্ট? তারপর হচ্ছে স্কিড রেজিস্ট্যান্স, আপনার গাড়ির স্পিড কেমন এটার উপর বেস করে আপনাকে ওই রাস্তাটার মধ্যে স্কিড রেজিস্ট্যান্স প্রোভাইড করতে হবে। আপনার গাড়ির যদি স্পিড বেশি হয় তাহলে স্কিড রেজিস্ট্যান্স বেশি লাগবে, কারণ আপনার গাড়ির চাকা ওই রাস্তায় পিছলা যাওয়ার চান্স বেশি থাকবে। আপনার যদি গাড়ির স্পিড কম হয় তাহলে স্কিড রেজিস্ট্যান্স কম প্রোভাইড করলে হবে, কারণ আপনার গাড়ির চাকা তখন রাস্তার মধ্যে পিছলানোর চান্স কম। মানে এগুলো বোঝা গেছে? তারপর দেখেন এক্সিলারেশন, ডিসেলারেশন, ব্রেকিং পারফরম্যান্স। এক্সিলারেশন ক্যাপাবিলিটি ইনফ্লুয়েন্স জাংশন ক্যাপাসিটি, সেভ পাসিং ডিসটেন্স, মানে হচ্ছে আপনার গাড়ি কত তাড়াতাড়ি তার ম্যাক্সিমাম স্পিডে উঠতে পারে, এটা ডিপেন্ড করতেছে হচ্ছে জাংশনের ক্যাপাসিটি, সেভ পাসিং ডিসটেন্স এগুলা। প্লাস হচ্ছে ম্যাক্সিমাম ডিসিলেশন রেট ইজ রিকোয়ার্ড টু নো সেফ স্টপিং ডিসটেন্স, মানে
সে মানে কতটুকু দূরে থাকা অবস্থায় ব্রেক করলে তার গাড়ির স্পিড একদম জিরো হয় বা তার মন্দনটা হচ্ছে ম্যাক্সিমাম হয়। এই আপনি যদি এই অ্যাক্সিলারেশন মানে ত্বরণ আর মন্দনের মান জানেন, তাহলে আপনি হচ্ছে ব্রেকিং পারফরম্যান্সের উপর ডিপেন্ড করে এই জিনিসগুলো আপনি চিন্তা করতে পারবেন। ঠিক আছে, যে সেভ পাসিং ডিসটেন্স কতটুকু হবে, সেভ স্টপিং ডিসটেন্স কতটুকু হবে, এই জিনিসগুলো আপনি চিন্তা করতে পারবেন এক্সেলারেশন ডিসেলারেশনের উপর ভিত্তি করে গাড়ি। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, আমাদের ভেহিকুলার ক্যারেক্টারিস্টিক চিন্তা করা শেষ। আমরা ভেহিকুলার তাহলে কি কি দেখলাম? দুই রকমের ক্যারেক্টারিস্টিক চিন্তা করতে হবে, একটা হচ্ছে স্ট্যাটিক ক্যারেক্টারিস্টিক্স, একটা হচ্ছে কি ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স। ডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স মধ্যে কি কি আসলো? ভেহিকুলার স্পিড আসলো, ত্বরণ আসলো, মন্দন আসলো। বোঝা গেছে? এবার দেখেন রোড ইউজারের ক্যারেক্টারিস্টিক্স। রোড ইউজার বলতে আমরা বুঝি কারা? পেডেস্ট্রিয়ান প্লাস হচ্ছে কারা? ড্রাইভার না? ড্রাইভার। আচ্ছা, তো দেখেন আমাদের আরো 20 মিনিট আছে ক্লাসে, সমস্যা নাই, মাত্র 40 মিনিট গেছে। তো এই রোড ইউজার বলতে আমরা ফার্স্টে বুঝি, দেখেন যে রোড ইউজার দ্যাট মিন্স পেডেস্ট্রিয়ান এন্ড ড্রাইভার আর মোস্ট কমপ্লেক্স এন্ড লিস্ট আন্ডারস্টুড এলিমেন্ট অফ রোডওয়ে সিস্টেম। মানে এই ড্রাইভার আর পেডেস্ট্রিয়ান হচ্ছে সবচাইতে খারাপ, কারণ এদের মতিগতি বা এদের মাথার মধ্যে আসলে কি চলতেছে এটা আসলে বোঝা যায় না। কখন যে কোন ড্রাইভার কোন দিকে গাড়ি নিয়ে টান দিবে আর কখন যে কোন পেডেস্ট্রিয়ান রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিবে, এটা কি আপনি আমি আগে থেকে কোনোদিন বলতে পারবো? বলতে পারবেন না স্যার। না স্যার। এই জন্য এই পেডেস্ট্রিয়ান আর ড্রাইভারদেরকে হচ্ছে একটা রাস্তার বা রোডওয়ে সিস্টেমের সবচাইতে কমপ্লেক্স এবং সবচাইতে লিস্ট আন্ডারস্টুড, মানে যাদেরকে আপনি সবচাইতে কম বুঝবেন তাদেরকে আসলে বোঝা বড় দায় এই পেডেস্ট্রিয়ান আর ড্রাইভারদেরকে। ঠিক আছে, তারপর দেখেন যে as road users are a major part of the system, human limitations and behavior must be understood and taken into account in all traffic engineering and design matter. মানে আপনি যখন as a traffic engineer হিসেবে একটা রাস্তা ডিজাইন করবেন, আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে মানুষ হিসেবে আমাদের কিছু লিমিটেশনস আছে এবং আমাদের কিছু পার্টিকুলার বিহেভিয়ারাল প্যাটার্ন আছে যে আমরা কিভাবে আসলে বিহেভ করি বা আমাদের বিহেভিয়ারটা আসলে আনসার্টেন। এই ব্যাপারগুলো মাথায় রেখে আপনাকে ডিজাইন করতে হবে যেন পেডেস্ট্রিয়ানরা সেফটি এনজয় করতে পারে বা পেডেস্ট্রিয়ানদের জন্য যেন রাস্তাঘাটগুলো সেফ হয়। It has been found that over 90% of the highway accident are due to errors of judgment. Errors of judgment মানে কি? মানে হচ্ছে রাস্তা পার হওয়ার সময় আপনি দেখতেছেন, আপনি রাস্তার মাঝখানে আছেন, আপনি দেখতেছেন এদিক থেকে একটা ট্রাক আসতেছে, কিন্তু আপনি এটা বুঝেন নাই যে আপনি রাস্তাটা পার হয়ে দিতে ট্রাকটা তার কাছে চলে আসবে। তার মানে আপনার জাজমেন্টে ভুল ছিল, এরর ছিল। আপনি গাড়ি চালাচ্ছেন, এবার আপনি ট্রাকের ড্রাইভার, আপনার সামনে দিয়ে একটা মানুষ হচ্ছে রাস্তা পার হচ্ছে, আপনি দেখতেছেন যে আপনি যদি স্পিড না কমান তাহলে হচ্ছে আপনি ধাক্কা মারতে পারেন, কিন্তু স্পিডটা কখন কমাইতে হবে আপনি ঠিকমতো জাজমেন্টটা করতে পারেননি। আপনি একদম ওই পেডেস্ট্রিয়ানটার কাছে এসে স্পিডটা কমাইছেন, আপনি কি করলেন? তারে মাইরা ফেললেন বা ধাক্কা দিলেন। ওর পিআরটি কম ছিল স্যার। পিআইইভি এটা কি পড়াইছে? পিআরটি স্যার, পারসেপশন রিঅ্যাকশন টাইম। আমি আজকে আমি ওটা পড়াবো আজকে। ঠিক আছে, আমি হচ্ছে পিআরটি বলবো না, আমি হচ্ছে পিআইইভি বলবো। একটু পরে বুঝবেন যে কেন পিআইইভি বলবো। ঠিক আছে, আচ্ছা দেখেন, হ্যাঁ স্যার যেটা পড়েছে স্যার ঠিকই পড়াইছে। স্যার পারসেপশন রিঅ্যাকশন টাইম পড়াইছে না? জি স্যার। জি স্যার। আমি হচ্ছে এই আমারটাতে পারসেপশনও আসবে, রিঅ্যাকশনও সবই আসবে, জাস্ট আরেকটু দুইটা জিনিস বেশি আসবে আর কি। আচ্ছা যাই হোক, বুঝতে পারবেন দুইটার মধ্যে মানে মিল আছে, বুঝতে পারবেন। আচ্ছা দেখেন, তার মানে আমরা বুঝলাম যে 90% হাইওয়ে অ্যাক্সিডেন্ট গুলা কেন হচ্ছে? এই এররস অফ জাজমেন্টের কারণে হচ্ছে। ড্রাইভারদের এরর প্লাস হচ্ছে পেডেস্ট্রিয়ানদের জাজমেন্টাল এররের কারণে হচ্ছে। তারপর দেখেন যে as such it is of paramount importance for a traffic engineer to study the factors which directly or indirectly influence the manner and rate of which errors occur. তার মানে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে কোন ফ্যাক্টর গুলার কারণে এই এরর গুলা আসলে বেশি হচ্ছে, এই এরর গুলা হওয়ার চান্স বাড়তেছে। তার মানে আপনাকে রাস্তাটা ডিজাইন করতে হবে ওই এরর গুলাকে মিটিগেট করার জন্য বা এরর গুলাকে কমানোর জন্য। The behavior of a road user depends upon the factor like education, environment and training. মানে একটা রাস্তা যে রোড ইউজারটা ইউজ করতেছে সে রাস্তায় কিরকম বিহেভ করবে এটা ডিপেন্ড করতেছে তার এডুকেশন, তার শিক্ষাগত যোগ্যতা, এনভায়রনমেন্ট, সে কিরকম এনভায়রনমেন্ট থেকে বিলং করে, প্লাস হচ্ছে তার ট্রেনিং, তাকে কোনো ট্রেনিং দেওয়া হয়েছে কিনা।
মনে করেন আপনারা শিক্ষিত, আপনারা কি টিপরা বাজার দিয়ে রাস্তা পার হওয়ার সময় নিচে দিয়ে পার হবেন না ফুট ওভার ব্রিজ ইউজ করবেন? স্যার ফুট ওভার দিয়ে। আপনারা ফুট ওভার ব্রিজ ইউজ করবেন, কারণ আপনারা সবাই আল্লাহর রহমতে কয়েকদিন পরে বিএস ইঞ্জিনিয়ার হয়ে যাবেন। আপনারা মনে করেন আমি হচ্ছে মনে করেন মূর্খ মানুষ, অশিক্ষিত, আমি কি আপনাদের মতো ফুট ওভার ব্রিজ ইউজ করব? স্যার আপনি ফুটওভার ইউজ করবেন স্যার? না, আমি যদি না স্যার, আমরা আপনাকে ইন্সপায়ার করব স্যার। যদি আমার এডুকেশন লেভেলটা কম হয় তাহলে কিন্তু আমি ফুট ওভার ব্রিজ ইউজ করার সুবিধা আর রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেওয়ার অসুবিধা এগুলো কিন্তু আমি বুঝবো না। তার মানে এডুকেশন আর লেভেলের এডুকেটেড ট্রাইবে সে ভুল করে। আপনারা করবেন না ইনশাআল্লাহ, ঠিক আছে? তার মানে এডুকেশন লেভেলের একটা ইফেক্ট আছে। তার হচ্ছে এনভায়রনমেন্ট, আপনার পরিবেশ। আপনি যদি দেখেন আপনার আশেপাশের সব মানুষ নিয়ম ভাঙতেছে, তাহলে আপনি কি করবেন? আপনিও নিয়ম ভাঙবেন। আপনি যদি দেখেন যে আপনার আশেপাশের সব মানুষ নিয়ম ফলো করতেছে, তাহলে আপনি কি করবেন? আপনিও নিয়ম নিয়ম follow ফলো করবো। করবেন, আপনিও ফুট ওভার ব্রিজ ইউজ করবেন। তারপর ট্রেনিং, আমরা যদি এরকম পার্টিকুলার গ্রুপ স্টুডেন্ট, তারপর হচ্ছে রাস্তার পেডিস্ট্রিয়ান সবাইকে এরকম একদিন বা 2 দিনের একটা ট্রেনিং সেশন নিতে পারতাম, যে দেখো তোমরা যদি রাস্তার নিচে দিয়ে পার হও তাহলে অ্যাক্সিডেন্ট হইলে তোমাদের জন্য ক্ষতি হতে পারে, তোমাদের টাইম বেশি লাগলেও তোমরা ফুট ওভার ব্রিজ ইউজ করো। আমরা যদি এই সুবিধাগুলা বা ফুট ওভার ব্রিজ ইউজ করলে কি সুবিধা হচ্ছে, ফুট ওভার ব্রিজ না ইউজ করলে কি অসুবিধা হচ্ছে, এই জিনিসগুলা আপনাদেরকে আমি যেরকম বুঝাইতে পারতেছি, আপনি যদি এরকম ধরে ধরে মানুষজনদেরকে ট্রেনিং দিতে পারতেন তাহলে তারা কিন্তু আসলে তাদের বিহেভিয়ারও চেঞ্জ আসতো। আচ্ছা, এরপর দেখেন যে ড্রাইভার্স ড্রাইভিং এডুকেশন রোড সেন্স ক্যান বি ইমপ্রুভড বাই স্ট্রিক্ট লাইসেন্সিং রোড সেফটি এডুকেশন পলিসি। মানে ড্রাইভারদের এডুকেশন লেভেল, শিক্ষাগত যোগ্যতা প্লাস ড্রাইভারদের রাস্তায় গাড়ি চালানোর যে সেন্স, অবশ্যই কিন্তু ড্রাইভারদের একটা রোড সেন্স থাকা লাগে, যে এই রাস্তাটাতে টার্ন নিতে হইলে আমাকে এখন ব্রেক করতে হবে, সামনে একটা পেডিস্ট্রিয়ান চলে আসলে আমি কিভাবে তাকে মানে সেফলি তাকে ঠিক রেখে আমি তার পাশ দিয়ে চলে যেতে পারবো, উল্টা পাশ থেকে একটা গাড়ি আসলে আমাকে কি করতে হবে, এগুলো হচ্ছে রোড সেন্স। একটা ড্রাইভারের এডুকেশন লেভেল আর রোড সেন্স আপনি কিভাবে ইমপ্রুভ করতে পারবেন? স্ট্রিক্ট লাইসেন্সিং। আপনি যে কাউকে লাইসেন্স দিবেন না, যদি কঠিন পরীক্ষার মাধ্যমে কেউ লাইসেন্স পাওয়ার যোগ্যতা অর্জন করতে পারে তাহলে কেবলমাত্র তারাই লাইসেন্সটা পাবে, ঠিক আছে? আপনি যদি এরকম একটা নিয়ম করে দেন তাহলে কিন্তু অটোমেটিক ড্রাইভারদের এডুকেশন লেভেল আর রোড সেন্স ইমপ্রুভ হইতে বাধ্য, কারণ তারাই লাইসেন্স পাচ্ছে যারা হচ্ছে শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও আপ টু দা মার্ক, প্লাস যাদের রোড সেন্সও আপ টু দা মার্ক আছে, তারাই দেখা যাবে কেবল লাইসেন্স পাচ্ছে। আপনি যদি 10,000 টাকা 15,000 টাকা এরকম দেখা যায় না, অনেকে এরকম ঘুষ দিয়ে আপনার বাইকের লাইসেন্স গাড়ি লাইসেন্স পাওয়া যায় না, সে স্যার বিআরটিতে যাওয়া লাগে না, পাই যেতেছে। তো এগুলা যদি বন্ধ করা যায়, যদি লাইসেন্সিংটা স্ট্রিক্ট করা যায়, তাহলে ড্রাইভারদের আপনার রোড সেন্স আর এডুকেশন লেভেল অবশ্যই ইমপ্রুভ হইতে বাধ্য। তারপর দেখেন as for pedestrian there is no scope for formal education and they are most exposed vulnerable group comprising largest road user group especially within the urban area, they need protection by law. এখন দেখেন আপনি ড্রাইভারদেরকে না হয় লাইসেন্সিং এর মাধ্যমে তাদের যোগ্যতা আপনি ইমপ্রুভ করলেন, কিন্তু পেডিস্ট্রিয়ানদের জন্য আপনি কি করবেন? রাস্তায় যারা পথচারী রাস্তায় চলাচল করতে তাদের কোনো লাইসেন্স লাগে না স্যার। না স্যার। তার মানে কিং অফ রোড, নরমালি যদিও আমরা ট্রাককে বলি রাস্তার রাজা, কিন্তু আসলে রাস্তার রাজা কেডা? পেডিস্ট্রিয়ান। তাদের রাস্তায় চলতে কোনো লাইসেন্স লাগে না, যেমনি ইচ্ছা এমনি রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেয়। তো যেহেতু পেডিস্ট্রিয়ানদেরকে এরকম ফর্মালি কোনো ট্রেনিং দেওয়া পসিবল না, যে তোমরা কিভাবে রাস্তায় চলবা, কেমনে চললে সেফ থাকবা, এরকম শেখানো পসিবল না, কারণ রাস্তা সবচাইতে বেশি মানে বেশি সংখ্যক ইউজার কারা? পেডিস্ট্রিয়ানরা। এই জন্য পেডিস্ট্রিয়ানদেরকে হচ্ছে ল মানে প্রোটেকশন বাই ল, মানে রুলস বা রেগুলেশন বা ল গুলা এমন ভাবেই করতে হবে যেন পেডিস্ট্রিয়ানরা হচ্ছে অটোমেটিক হচ্ছে আপনার প্রোটেকশন পায়, কারণ তাদেরকে আপনি শিখাইতে পারবেন না, তারা হচ্ছে সবচেয়ে ঘাউরা পাবলিক। তো তাদেরকে আপনাকে শিখাই মানে কি করতে হবে? রাস্তায় চলাচল করার রুলস এবং রেগুলেশন গুলা অন্যদের জন্য, ড্রাইভারদের জন্য এমন ভাবে করতে হবে যেন তারা পেডিস্ট্রিয়ানদেরকে প্রোটেকশন দিতে বা সেফটি এনশিওর করতে বাধ্য হয়। প্রায়োরিটি অন রাইট অফ ওয়ে ইজ গিভেন টু পেডিস্ট্রিয়ান। রাইট অফ ওয়ে মানে হচ্ছে, ওয়ে মানে কি রাস্তা, আর রাইট মানে হচ্ছে অধিকার, মানে রাস্তা দিয়ে যাওয়ার অধিকার। একটা রাস্তার ক্ষেত্রে বা একটা ইন্টারসেকশনে রাইট অফ ওয়ে দেয়া হয়েছে কাদেরকে? রাইট অফ ওয়ে কাদেরকে দেয়া হয়েছে? পেডিস্ট্রিয়ানদের। পেডিস্ট্রিয়ানদেরকে। তার মানে যদি একটা পেডিস্ট্রিয়ান জেব্রা ক্রসিং নাই, রাস্তার মধ্যে কোনো জেব্রা ক্রসিং নাই, বাট তার মন চাইছে সে হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে হাইটে হাইটে রাস্তা পার হইতেছে। একটা ট্রাক ড্রাইভার যদি রাস্তার মধ্যে সিগন্যাল নাও পড়ে, মনে করেন সে দেখতেছে যে রাস্তার মধ্যে চলতেছে সবুজ বাতি, তাকে থামতে বলা হয় নাই, তারপরও সে থামতে বাধ্য, কারণ এখানে রাইট অফ ওয়ে কিন্তু ট্রাক ড্রাইভারকে দেওয়া হয় নাই, রাইট অফ ওয়ে দেওয়া হয়েছে কাকে?
পেডিস্ট্রিয়ানকে। আগে যাওয়ার অধিকারটা দেওয়া হয়েছে পেডেস্ট্রিয়ানকে। সে আগে যাবে, ট্রাক ড্রাইভার থাইমা থাকবে, সে যাওয়ার পরে ট্রাক ড্রাইভার তারপর তার গাড়ি নিয়ে টান দেবে। বোঝা গেছে? জি স্যার। Therefore, it is the driver's responsibility for safety of pedestrian, and as such, his behavior in this regard is very important. তার মানে এটা হচ্ছে ড্রাইভারের দায়িত্ব পেডেস্ট্রিয়ানের সেফটিটা এনশিওর করা। বোঝা গেছে? জি স্যার। কারণ পেডেস্ট্রিয়ান রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিবেই, অ্যাজ এ ড্রাইভার হিসেবে আপনাকে থামতে হবে, এটা আপনার রেসপন্সিবিলিটি। আচ্ছা, আই হোপ বুঝতে পারছেন। আচ্ছা, এরপর দেখেন যে ড্রাইভার ক্যারেক্টারিস্টিক্স, ড্রাইভারদের কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে। শারিয়ার আছেন? শারিয়ার ক্লাস করতেছে? ও তো বাইক ড্রাইভার, ও মানে ওরে দিয়ে এক্সাম্পল দিলে ভালো হইতো। তো যাই হোক, দেখেন ড্রাইভার ক্যারেক্টারিস্টিক্স আর ইনভলভ ইন accommodating roadway environment during driving and adopting safe speed according to roadway environment. মানে একটা রাস্তায় যখন ড্রাইভাররা গাড়ি চালাচ্ছে, সব রাস্তার এনভায়রনমেন্ট কি একরকম, বা সব রাস্তায় কি সেফ স্পিড একরকম, মানে কোন স্পিডে বা হাইয়েস্ট কতটুকু স্পিডে গাড়ি চালাইলে ওই রাস্তার জন্য সেফ, এটা কি প্রত্যেকটা রাস্তার জন্য সেফ, মানে সেম তো না। না স্যার, সেম না রাস্তা স্যার। অনুযায়ী এনভায়রনমেন্ট চেঞ্জ হয়, ওই রাস্তার সেফ স্পিডও চেঞ্জ হয়। তো ড্রাইভার কতটা ভালো তার উপর বেস করে সে তত তাড়াতাড়ি ওই এনভায়রনমেন্ট প্লাস ওই সেফ স্পিডের সাথে অ্যাডপ্ট করতে পারে। কার্ভ স্ট্রেট মানে একটা কার্ভ রাস্তায় গাড়ি কিভাবে চালাবে, একটা স্ট্রেট রাস্তায় গাড়ি কিভাবে চালাবে, এটা ডিপেন্ড করে ড্রাইভারের স্কিল বা দক্ষতার উপরে। লেন উইথ, লেনের প্রস্থ কতটুক হইতে হবে, এটা ডিপেন্ড করে হচ্ছে ড্রাইভারের দক্ষতার উপরে। যদি ড্রাইভার অনেক বেশি দক্ষ হয় তাহলে সে অনেক চিকন লেন দিয়েও খুব ভালো গাড়ি চালাতে পারবে, আর যদি ড্রাইভার দক্ষ না হয় তাহলে তার জন্য লেন উইথ বেশি লাগবে। পুয়ার সারফেস কন্ডিশন, মানে যদি রাস্তার মধ্যে অনেক গর্ত টর্ত থাকে বা রাস্তার সারফেস কন্ডিশন খারাপ হয় তাহলে কিভাবে গাড়ি চলবে বা ড্রাইভার কিভাবে গাড়িটা নিয়ে মানে ওই রাস্তাটা ক্রস করবে, এটা ডিপেন্ড করতেছে ড্রাইভারের বৈশিষ্ট্যের উপর। পুয়ার এক্সেস কন্ট্রোল, আপনার এরকম একটা রাস্তা যেখানে হচ্ছে আপনি এক্সেস পাচ্ছেন না ঠিক মতো, অনেক জ্যাম, বা মনে করেন আপনি হচ্ছে গিয়া একজন বাসের ইউজার, কিন্তু আপনি যদি বাস নিয়ে কুমিল্লা শহরে ঢুকতে যান তাহলে কিন্তু কুমিল্লা শহরের ভিতরে বাসটা নিয়ে আপনার ঢোকাটা অনেক কষ্ট, কারণ জ্যাম লেগে যাবে। তার মানে কুমিল্লা শহরের কান্দিরপাড়টা হচ্ছে বাসের জন্য পুয়ার এক্সেস। এই যে বায়োস্টের বাসগুলা কান্দিরপাড়ে আসে, জ্যাম লাগায় দেয় না, মানে বাসগুলা বা কুমিল্লা ইউনিভার্সিটির বাসগুলা কান্দিরপাড়ে এসে জ্যাম লাগায় দেয় না? জি স্যার। জি স্যার, অনেক জ্যাম শহরের লাগায়। ভিতরে ঢুকাও কষ্ট, শহর থেকে বাইরে হওয়া কষ্ট, কারণ রাস্তাগুলা কিন্তু বাসের জন্য উপযোগী না, রাস্তাগুলো অনেক চিপা, বাসের জন্য পুয়ার এক্সেস। এরকম একটা চিপা রাস্তায় যে রাস্তার জন্য আপনার জন্য হচ্ছে পুয়ার এক্সেস, ওই রাস্তা দিয়ে আপনি কিভাবে বাস চালাবেন এটা ডিপেন্ড করতেছে বাসের ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্স বা দক্ষতার উপরে। তারপর ডেনসিটি অফ ট্রাফিক, একটা অনেক বেশি ফ্লো আছে এরকম একটা রাস্তায় গাড়ি কিভাবে চলবে এটা ডিপেন্ড করতেছে ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্স বা ড্রাইভারের স্কিলের উপরে। অ্যাপ্রোচিং টুয়ার্ডস প্রায়োরিটি জাংশন, মানে হচ্ছে এই জাংশনে মনে করেন প্রায়োরিটি দেওয়া হয়েছে এই ডিরেকশনের গাড়িগুলারে, আপনি আসতেছেন এই ডিরেকশন থেকে, তাহলে এরকম একটা প্রায়োরিটি জাংশনের দিকে যাওয়ার সময় আপনি কি থামবেন নাকি আপনি ঘাউরামি করে হচ্ছে গাড়িটা নিয়ে টান দিবেন, এই জিনিসগুলো ডিপেন্ড করতেছে ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে বা ড্রাইভার কতটা ভদ্র তার উপরে। নেগোশিয়েটিং বটলনেক, ইন্টারসেকশন, স্পিড ব্রেকার, ব্রিজ, পেডেস্ট্রিয়ান, মানে একটা বটলনেক কি বলছিলাম মনে আছে, যে একটা রাস্তার উইথ হঠাৎ করে কমে যাওয়াটা হচ্ছে বটলনেক। এরকম বটলনেকের দিকে যাওয়ার সময় ড্রাইভার কিভাবে যাবে, বা স্পিড ব্রেকার ক্রস করার সময় সে কি গাড়িটা স্লো করবে তারপর স্পিড ব্রেকারটা ক্রস করবে, নাকি সে গাড়ির স্পিড না কমায় স্পিড ব্রেকারের উপর দিয়ে লাফ দিবে, সে ব্রিজে ওঠার সময় কিভাবে উঠবে, পেডিস্ট্রিয়ান ক্রসিং, তার সামনে জেব্রা ক্রসিং থাকলে সে কিভাবে জেব্রা ক্রসিং এর সামনে বিহেভ করবে, সে কি জেব্রা ক্রসিং এর সামনে গাড়িটাকে একটু স্লো করে দিবে নাকি জেব্রা ক্রসিং এর উপর দিয়ে সাই করে গাড়ি নিয়ে চলে যাবে, মানে এই জিনিসগুলো ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্স এর উপর। ডে নাইট ওয়েদার কন্ডিশন, সানি, ফগি, রেইনি, মানে হচ্ছে আপনার লাইটিং কন্ডিশন, অন্ধকার রাস্তা, তারপর হচ্ছে আপনার দিনের বেলা ওয়েদার কন্ডিশন, সানি মানে একদম রোদে ঝলমলের দিন, ফগি কুয়াশা, রেইনি বৃষ্টি, এই জিনিসগুলোও কিন্তু ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্সকে ইফেক্ট করে। একটা নরমাল দিনে যেখানে আলো ভালো সানি ওয়েদার, ড্রাইভার কিন্তু ভুল কম করবে বা গাড়ি চালানোর সময় অ্যাক্সিডেন্ট কম করবে, কিন্তু মনে করেন রাতের বেলা যখন হচ্ছে লাইট নাই বা মনে করেন ওয়েদার খারাপ, ফগি, সামনে কুয়াশা আছে,
বা বৃষ্টি হচ্ছে, তখন কিন্তু ড্রাইভার ভুল করার বা অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেড়ে যায় না? অনেক বেশি বেড়ে যায়। আচ্ছা, তারপর দেখেন ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে আরো ডিপেন্ড করতেছে গ্যাপ অ্যাকসেপ্টেন্স। মানে আপনি যখন জ্যামের মধ্যে দাঁড়াবেন, আপনার সামনের গাড়িটার কতটুকু দূরে আপনি দাঁড়াবেন, এটাকে বলা হচ্ছে গ্যাপ অ্যাকসেপ্টেন্স। আমরা কি করি? এটা তো স্যার পেডেস্ট্রিয়ানের ক্যারেক্টারিস্টিক হিসেবে জানি স্যার। এটা হচ্ছে গ্যাপ অ্যাকসেপ্টেন্স, হচ্ছে আপনার ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্স। ড্রাইভাররা কি করে? সামনের গাড়িটার একেবারে পিছে গিয়ে দাঁড়ায় না, একদম পিছনে গিয়ে দাঁড়ায় না ড্রাইভাররা, মাঝখানে কোনো গ্যাপ রাখে না স্যার। তারপর লেন চেঞ্জ, ওভারটেকিং। একটা ড্রাইভার গাড়ি চালানোর সময় কিভাবে লেন চেঞ্জ করবে, কিভাবে ওভারটেক করবে, এটাও ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্স কে ইফেক্ট করে। তারপর ক্রসিং জাংশন এট দ্য স্যার এন্ড অফ। কোশ্চেন ছিল একটা স্যার। আমরা একটু শেষ করে ফেলি। জি স্যার। আপনার কোশ্চেনটা আপনি মনে রাখেন, একদম লাস্টে কইরেন, কারণ মাঝখানে কোশ্চেন করলে দেখা যাবে যে আজকে শেষ করতে পারবো না, যতটুকু চিন্তা করছি। দেখেন, স্টপিং নট স্টপিং, ক্রসিং জাংশন এট দ্য এন্ড অফ গ্রিন পিরিয়ড। মানে রাস্তায় যখন আপনার এরকম বাতি জ্বলতেছে, মনে করেন জ্বলতেছে সবুজ বাতি, সবুজ বাতি নিভে গেছে, আপনার কোন বাতিটা অন হয়ে গেছে? এই হলুদ বাতি অন হয়ে গেছে। এখন আপনি জানেন যেহেতু হলুদ বাতি অন হয়েছে, তার একটু পরেই কোন বাতিটা জ্বলবে? লাল। তার মানে আপনি যখন দেখতেছেন সবুজ বাতি নিভে গেছে, তখন আপনার একটা জাংশনে কি করতে হবে? দাঁড়া যাইতে হবে না? এই জায়গায় আপনি কি গাড়ি টান দিতে পারবেন? না স্যার। এখন সবুজ বাতি নিভে যাওয়ার পরে আপনি জানেন কিছুক্ষণ পরেই লাল বাতি জ্বলবে, কারণ এখন জ্বলতেছে হলুদ বাতি। আপনি কি গাড়িটাকে দাঁড়া করাবেন, নাকি আপনি সবুজ বাতি নিভে যাওয়ার পরও ইচ্ছা করে ঘাউরামি করে গাড়ি নিয়ে টান দিবেন? এটা ডিপেন্ড করতেছে ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্স এর উপরে। ঠিক আছে, এটাই বলছে যে ক্রসিং জাংশন এট দ্য এন্ড অফ গ্রিন পিরিয়ড, স্টপিং নট স্টপিং। আপনি কি থামবেন নাকি চলে যাবেন? কিপিং হেডওয়ে উইথ লিডার, মানে আপনি কি আপনার সামনের যে গাড়িটা আছে তাকে ফলো করবেন, তার পিছনে পিছনে যাবেন, নাকি তাকে ওভারটেক করার ট্রাই করবেন? এটা হচ্ছে স্যার ওভারটেক করার ট্রাই করবো স্যার। ধৈরাত, মানে আপনার একটা মাইক দেওয়া উচিত ওভারটেক করার ট্রাই করলে। স্যার সামনে ট্রাক মুখ থাকলে তো স্যার অনেক স্লো যায় স্যার, এটা তো ওভারটেক না, করাই লাগে স্যার। আপনি সেফ থাকবেন কখন? যখন আপনি সামনের লিডারকে ফলো করবেন। ওভারটেক করা তো রিস্কি, ওভারটেক করার দরকার নাই, কারণ উল্টা পাশ থেকে আরেকটা গাড়ি আসতে পারে। ঠিক আছে, তারপর রোডওয়ে সাইন ডিজাইন, লেটার হাইট, সাইজ এন্ড প্লেসমেন্ট। মানে রাস্তার মধ্যে যে সাইন গুলা থাকবে, সাইন গুলা কতটুকু বড় হবে, সাইনের সাইজ কি হবে, কালার কি হবে, এই দেখেন কালার পারসেপশন। তারপর ডেপথ অফ ভিশন, স্পিড। মানে হচ্ছে যেই ড্রাইভারটা হচ্ছে আপনার গাড়ি চালাচ্ছে, সে যদি কালার ব্লাইন্ড হয়, তাহলে কি সে এই সাইনের কালার ঠিকভাবে দেখতে, মানে বুঝবে বা দেখতে পারবে বা পড়তে পারবে? না স্যার। বা মানে ড্রাইভারের ক্যারেক্টারিস্টিক্স, ড্রাইভার কত ভালো দেখতে পারে, বা ড্রাইভার কোন দূরত্বে থাকা অবস্থায় এই সাইনের লেখাগুলো ঠিকমতো পড়তে পারতেছে, এই জিনিসগুলো ডিপেন্ড করতেছে হচ্ছে, এগুলোর উপর ডিপেন্ড করে ওই রোড সাইন, রাস্তার মধ্যে আপনি যে সাইনগুলো তৈরি করবেন, ওই সাইনগুলার রাস্তা থেকে হাইট, সাইনগুলার লেখার ফন্ট, এগুলো ঠিক করতে হবে। স্ট্রিট লাইটিং ডিজাইন, ফিক্সিং লেভেল অফ ইলুমিনেশন ডিপেন্ডিং অন ড্রাইভারস এবিলিটি টু সি। মানে অন্ধকারের মধ্যে ড্রাইভার কতটুকু দেখতে পারে, এটার উপর ডিপেন্ড করে আপনি যে রাস্তার মধ্যে লাইট লাগাবেন, স্ট্রিট লাইট, খাম্বার মধ্যে লাইট লাগাবেন, ওই লাইটের ইলুমিনেশন মানে দীপন তীব্রতা, মানে কতটুকু আলো ছড়াইতে পারে ওই লাইট, এই আলো ছড়ানোর লেভেলটা আপনাকে ঠিক করতে হবে ড্রাইভারের দেখার উপরে, ড্রাইভার কতটুকু আসলে দেখে। সে যদি চোখে কম দেখে, তাহলে আপনার ইলুমিনেশন রেট বেশি হইতে হবে। সে যদি চোখে ভালো দেখে, অন্ধকারও দেখতে পারে, তাহলে ইলুমিনেশন রেট কম হইলেও কোনো সমস্যা নাই। বুঝতে পারছেন? তারপর রোডওয়ে মার্কিং ডিজাইন, কালার এন্ড ইন্টেন্সিটি অফ রেট্রো রিফ্লেকটিভ মার্কিং। রেট্রো রিফ্লেকটিভ মার্কিং মানে হচ্ছে আপনি মনে করেন রাস্তার মধ্যে এরকম মার্কিং করছেন, এখন রাত্রেবেলা অন্ধকারে কি এই মার্কিং গুলো দেখা যাবে? আপনার মনে করেন গাড়ির হেডলাইটটা খুব দুর্বল, আপনার গাড়ির হেডলাইট দিয়েও কিন্তু আপনি অন্ধকারে এই মার্কিং গুলো দেখবেন না। রেট্রো রিফ্লেকটিভ মার্কিং হচ্ছে রেট্রো রিফ্লেকটিভ পেইন্ট। একটু মনে রাখবেন যে রেট্রো রিফ্লেকটিভ পেইন্ট ইউজ করে যে মার্কিং গুলা করা হয়, এই মার্কিং গুলাকে বলা হচ্ছে রেট্রো রিফ্লেকটিভ মার্কিং। তার মানে হচ্ছে এই মার্কিং গুলার উপরে আলো পড়লে আলোটা প্রতিফলিত হয়ে আবার আপনার চোখে পড়বে।
যারা হাইওয়েতে বাইক চালান, মিডিয়ানের মধ্যে রাত্রেবেলা বাইক চালানোর সময় দেখছেন মিডিয়ানের মধ্যে এরকম গোল্লা গোল্লা কিছু লাল 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 মানে দাগ দাগ থাকে, যেগুলোর মধ্যে আপনার বাইকের হেডলাইট বা গাড়ি হেডলাইট করলে রিফ্লেক্ট করে আবার আপনার চোখে পড়ে, রাত্রেবেলা জল জল করে, দেখছেন? স্যার ব্রিজের মধ্যে দেয়। হ্যাঁ, এটা দেয় হচ্ছে যেন অন্ধকারের মধ্যেও আপনি ঠিকমতো বুঝতে পারেন যে ওইখানে একটা মিডিয়ান আছে, ওইখানে একটা লেন আছে। রেট্রো রিফ্লেকটিভ পেইন্ট, যে পেইন্টের মধ্যে আলো পড়লে আবার আলোটা রিফ্লেক্ট হয়ে প্রতিফলিত হয়ে আপনার চোখে এসে পড়ে, এই ধরনের মানে রেট্রো রিফ্লেকটিভ পেইন্ট ইউজ করা হয় যেন রাত্রেবেলা আপনি ঠিকমতো দেখতে পারেন। আর একটা হচ্ছে লাইসেন্সিং কন্ট্রোল। আপনি যদি লাইসেন্সিং কন্ট্রোল অনেক বেশি স্ট্রং করে দেন তাহলে ড্রাইভাররা অনেক সাবধানে গাড়ি চালানোর চেষ্টা করবে। জি স্যার, এটাই বেস্ট স্যার, লাইসেন্সিং কন্ট্রোল। আচ্ছা, এরপর দেখেন যে স্যার 1 ঘন্টা হয়ে গেছে। আজানটা শেষ হোক, 1 ঘন্টা যেতে কি হয়েছে, আমরা একটু 10-15 মিনিট পড়ি। না স্যার। না বললে লাভ নাই, না বললে শেষ করতে পারবো না। মানে আর 10 মিনিট ক্লাস নিলে আপনাদের এই টপিক পুরোটা শেষ হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট দিন খুব মানে কি বলবো আরামসে হচ্ছে নতুন একটা স্যার টপিক। বলেন স্যার তাড়াতাড়ি। আজানটা শেষ হোক, আজান শেষ হোক। আপনাদের কি ক্লাস করতে বোরিং লাগতেছে? স্যার একদমই না। অনেক বেশি থিওরি, একটু বোরিং লাগতে পারে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করব। আচ্ছা দেখেন, ফ্যাক্টরস ইফেক্টিং দ্য রোড ইউজার ক্যারেক্টারিস্টিক্স, মানে রাস্তা যারা ইউজ করবে, ড্রাইভার বলেন পেডিস্ট্রিয়ান বলেন, তো বা মানে এখানে আমরা রোড ইউজার বলতে মেইনলি পেডিস্ট্রিয়ানদেরকেই বুঝতেছি। তাদের কোন কোন ফ্যাক্টর গুলা হচ্ছে আপনার তাদের বৈশিষ্ট্যকে মানে ইনফ্লুয়েন্স করে বা তাদের ক্যারেক্টারিস্টিক্সকে ইনফ্লুয়েন্স করে। দেখেন, ফিজিক্যাল ফ্যাক্টর, আই সাইট ভিশন, তারা চোখে কেমন দেখে, হিয়ারিং পাওয়ার, তারা কানে কেমন শুনে, আদার ডিফেক্ট বা ডিসেবিলিটি, তাদের কোনো সমস্যা আছে কিনা, মনে করেন একটা মানে কারো পায়ে প্রবলেম আছে, কারো হাতে প্রবলেম আছে, এই জিনিসগুলা, তাদের যদি কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি বা প্রবলেম থাকে। ফ্যাটিক মানে হচ্ছে ক্লান্তি, তারা যদি টায়ার্ড থাকে। অ্যালকোহল বা ড্রাগ, তারা যদি মদ খায় মাতাল অবস্থায় রাস্তায় হাঁটাচলা করে বা তারা যদি কোনো ড্রাগ টাগ নিয়ে রাস্তায় আসে। ইলনেস, তারা যদি অসুস্থ থাকে। আর দ্য টেম্পোরারি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স হুইচ ইফেক্ট রিঅ্যাকশন টাইম, মানে ক্লান্তি। দেখেন, একটা তো হচ্ছে পার্মানেন্ট, মানে পার্মানেন্ট প্রবলেম, যেমন আমি চোখে কম দেখি, এটা তো আমার পার্মানেন্ট প্রবলেম। তারপর মনে করেন আমি কানে কম শুনি, এটা আমার পার্মানেন্ট প্রবলেম। বা মনে করেন আদার কোনো ডিসেবিলিটি, যে আল্লাহ মাফ করুক যে কারো কোনো হাতে প্রবলেম আছে বা পায়ে প্রবলেম আছে, এগুলো তো হচ্ছে পার্মানেন্ট ডিসেবিলিটি, যেগুলো হচ্ছে একটা রোড ইউজারের ক্যারেক্টারিস্টিক্সকে ইনফ্লুয়েন্স করতেছে। বা টেম্পোরারি আপনার ক্যারেক্টারিস্টিক্স কোনগুলো, যেমন ফ্যাটিক, আজকে মনে করেন আপনাদের কারো শরীর ভালো লাগতেছে না, আপনারা টায়ার্ড, রাস্তায় আপনি হাঁটতেছেন, আপনি কিন্তু রাস্তা পার হওয়ার সময় অত একটা কেয়ারফুল থাকবেন না। অথবা মনে করেন এরকম কেউ যে হচ্ছে আপনার অ্যালকোহল মানে মট্টদ খেয়ে রাস্তায় আসছে বা কোনো ড্রাগ ইউজ করছে, বা কেউ একজন অসুস্থ, সে কিন্তু রাস্তায় ঠিক মতো চলবে না, তার কিন্তু মানে মনোযোগ থাকবে না রাস্তায় চলার সময়। এগুলো হচ্ছে টেম্পোরারি ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স হুইচ এফেক্ট রিঅ্যাকশন টাইম। আপনি যদি দেখেন আপনাকে একটা গাড়ি ধাক্কা মারতে আসতেছে, আপনি কিভাবে রিঅ্যাক্ট করবেন, আপনার রিঅ্যাকশন টাইমটা ডিপেন্ড করতেছে এই টেম্পোরারি ক্যারেক্টারিস্টিক্স গুলো প্লাস হচ্ছে কি এই পার্মানেন্ট ক্যারেক্টারিস্টিক্স গুলোর উপর ডিপেন্ড করতেছে আপনার রিঅ্যাকশন টাইম। ঠিক আছে? জাজমেন্ট টাইম, অ্যালার্টনেস, বুঝতে পারছেন না? এরপর দেখেন মেন্টাল ফ্যাক্টর, ইন্টেলিজেন্স, আপনি যদি বুদ্ধিমান হন তাইলে অবশ্যই আপনি এরকম বিপদ আপদ গুলো এড়াইতে পারবেন। এডুকেশন, স্কিল, নলেজ, আপনার শিক্ষাগত যোগ্যতা, আপনার দক্ষতা, আপনার জ্ঞান, এগুলো হচ্ছে আপনাকে রাস্তায় সেফলি চলতে সাহায্য করবে। এক্সপেরিয়েন্স, ট্রেনিং অফ দ্য ড্রাইভার্স, একটা ড্রাইভার যদি 10 বছরের পুরনো ড্রাইভার হয় বা 20 বছরের পুরনো ড্রাইভার হয় তাহলে অবশ্যই সে ভালো গাড়ি চালাতে পারবে, তার এক্সপেরিয়েন্স বেশি। আমরা যদি ড্রাইভারদের জন্য এরকম কোনো ট্রেনিং সেশন অর্গানাইজ করি তাহলে ওই ট্রেনিং সেশনের পরে সে ভালো গাড়ি চালাতে পারবে, তার এক্সপেরিয়েন্স বাড়বে। এইগুলা গেল কিছু মেন্টাল ফ্যাক্টর, মানসিক ফ্যাক্টর, কিছু গেল ফিজিক্যাল ফ্যাক্টর, কিছু গেল মেন্টাল ফ্যাক্টর। এবার সাইকোলজিক্যাল ফ্যাক্টর, ইমপেশেন্স,
যদি অ্যাজ এ পেডিস্ট্রিয়ান বা অ্যাজ এ ড্রাইভার হিসেবে আপনি অনেক অধৈর্য হন, আপনার যদি রাস্তা পার হওয়ার সময় মানে যখন কোনো গাড়ি নাই আপনি যদি এই টাইমটার জন্য ওয়েট করতে না পারেন, গাড়ি থাকা অবস্থায় যদি আপনি রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেন, তাহলে অবশ্যই আপনি অ্যাক্সিডেন্ট ফেস করতে পারেন। অ্যাটেন্টিভনেস, আপনার মনোযোগ কতটুকু আছে এটার উপর ডিপেন্ড করে। আপনি যদি ড্রাইভার হন তাহলে আপনি সেফলি গাড়ি চালাতে পারবেন, আপনি যদি পেডিস্ট্রিয়ান হন তাহলে আপনি সেফলি রাস্তা ক্রস করতে পারবেন। আপনার মনোযোগ কতটুকু আছে অ্যাটেন্টিভনেস এর উপরে। অ্যাবিলিটি টু ফলো রেগুলেশন, রাস্তায় যে রুলস এবং রেগুলেশন গুলো আছে এগুলো ফলো করার আপনার সামর্থ্য কতটুকু বা আপনি কতটুকু ফলো করতেছেন, এটাও কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর, ঠিক আছে, রোড ইউজারদের জন্য। একটা হচ্ছে ম্যাচিউরিটি, বাচ্চাদের ম্যাচিউরিটি কম, তারা অবশ্যই রাস্তায় চলাচল করার সময় অনেক বেশি ভুল করবে, সাইকোলজিক্যালি তারা দুর্বল। যারা বয়স্ক তাদের ম্যাচিউরিটি বেশি, তারা রাস্তায় চলাচল করার সময় অনেক বেশি কেয়ারফুল থাকবে, কারণ তারা সাইকোলজিক্যালি বাচ্চাদের থেকে অনেক বেশি স্ট্রং। তাহলে আমরা রোড ইউজারদের কি কি দেখলাম? ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, মেন্টাল ক্যারেক্টারিস্টিক্স বা মেন্টাল ফ্যাক্টর, সাইকোলজিক্যাল ফ্যাক্টর, কোনগুলা কনসিডার করতে হবে বুঝতে পারছেন? জি স্যার। এবার জি, দেখেন স্যার। রিঅ্যাকশন টাইম। সাকিব স্যার প্রবাবলি এই রিঅ্যাকশন টাইমটাই বুঝাইছে, ঠিক আছে? এই রিঅ্যাকশন জি টাইম স্যার। বলতে আমরা বুঝি হচ্ছে পি আই ই ভি টাইম। পি মানে হচ্ছে পারসেপশন, আই মানে হচ্ছে আইডেন্টিফিকেশন, ভি মানে হচ্ছে ই মানে হচ্ছে ইমোশন, আর এই ভি মানে হচ্ছে গিয়া ভলিশন অথবা রিঅ্যাকশন। আচ্ছা, পারসেপশন মানে কি? পারসেপশন মানে হচ্ছে দেখেন which involves seeing the stimuli along with other perceived object. স্টিমুলি মানে হচ্ছে যে জিনিসটা আপনার জন্য রিস্কি। আপনি মনে করেন একজন বাইকার, আপনি হচ্ছে বাইক চালাইতেছেন, এটা হচ্ছে আপনার বাইক, আপনি দেখতেছেন এদিক দিয়ে একজন মানুষ রাস্তা পার হইতেছে, এখানে একটা গরু আছে, এখানে একটা ছাগল আছে, এখানে আরো কিছু মানুষ আছে। আপনি যখন বাইক চালায় আসতেছেন আপনার নজরে, আপনার চোখে এই অবজেক্টগুলা, এই অবজেক্টটা, এই অবজেক্টগুলা সবগুলা পড়বে না? পারসেপশন মানে হচ্ছে যখন আপনি এই সব অবজেক্টের ভিতর থেকে আপনার জন্য যেই স্টিমুলি মানে যেই পার্সনটা রিস্কি ওই পার্সনটাকে দেখতেছেন, এটা হচ্ছে আপনার পারসেপশন। আপনি তাকে দেখলেন, ঠিক আছে? এবার হচ্ছে দেখেন আই মানে কি? আইডেন্টিফিকেশন অর ইন্টেলেকশন, মানে হচ্ছে আপনি সকল কিছুর ভিতর থেকে বুঝতে পারলেন যে এই ভদ্রলোক আপনার জন্য একটা ঝামেলা ক্রিয়েট করতে পারে, আপনার বাইকের সাথে সে বাড়ি খাইতে পারে, আপনি তাকে আইডেন্টিফাই করলেন। আপনি পারসেপশন মানে হচ্ছে আপনি স্টিমুলিকে দেখলেন, আর আইডেন্টিফিকেশন মানে হচ্ছে আপনি তাকে আইডেন্টিফাই করলেন যে এই ভদ্রলোক আপনার জন্য বিপজ্জনক, ঠিক আছে? আপনি তারিখে ধাক্কা মারতে পারেন। এরপর হচ্ছে ইমোশন। ইমোশন মানে হচ্ছে আপনি চিন্তা করবেন এই ভদ্রলোককে ধাক্কা না মারার জন্য আপনার কি করতে হবে, আপনি মেন্টালি ডিসিশন নেবেন। এটা হচ্ছে কয় নাম্বার স্টেজ? পিআইইবির 3 নাম্বার পার্টটা ইমোশন। আর 4 নাম্বার স্টেপ কি? ভলিশন বা রিঅ্যাকশন, মানে হচ্ছে এই যে আপনি 3 নাম্বার স্টেজ বা ইমোশন স্টেজে চিন্তা করছেন, কি করবেন? আপনি কি ব্রেক করবেন নাকি আপনি তাকে ওভারটেক করে এমনি চলে যাবেন তাকে পাস করে? এই ডিসিশন গুলো আপনি নেবেন হচ্ছে 3 নাম্বার স্টেপ বা ইমোশন স্টেটে। আর 4 নাম্বার স্টেটে গিয়ে আপনি কি করবেন? আপনার ডিসিশনটাকে এক্সিকিউট করবেন বা রিঅ্যাক্ট করবেন ওই অনুযায়ী। বোঝা গেছে? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই পিআই ইভি টাইম কি জিনিস বোঝা গেছে না? এই যে দেখেন ইমোশন, জাজমেন্ট, একটু রিডিং আমি বাংলায় যা বলছি এগুলাই আসলে কথাবার্তা, একটু রিডিং করেন এই দুইটা প্যারা, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। স্যার এগুলা কি আলাদা করে পড়তে হবে আপনার পার্টে? হ্যাঁ, আমার পার্ট আলাদা করে পড়তে হবে। আমার পার্টের জন্য এই পিআইইভি ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপর দেখেন যে পিআইইভি টাইম বলতে আমরা কি বুঝি? দ্য টোটাল টাইম রিকোয়ার্ড টু পারসিভ, মানে আপনি দেখলেন এন্ড টু কমপ্লিট এ রিঅ্যাকশন, এবং সেই অনুযায়ী আপনি একটা রিঅ্যাক্ট করলেন, টু এ স্টিমুলাস ইজ দ্য সাম অফ দি টাইম নেসেসারি ফর পারসেপশন, আইডেন্টিফিকেশন, ইমোশন এন্ড, এটা ভায়োলেশন, এটা হচ্ছে ভলিশন হবে। ভায়োলেশন মানে হচ্ছে কোনো কিছু লঙ্ঘন করা, এটা হবে কি? ভলিশন বা রিঅ্যাকশন হবে।
ঠিক আছে, তার মানে টোটাল পিআইভি টাইম হচ্ছে কার কার যোগফল, পারসেপশন টাইম প্লাস আইডেন্টিফিকেশন টাইম প্লাস ইমোশন টাইম প্লাস ভলিউশন বা রিঅ্যাকশন টাইম, সবগুলোর সামেশন বা যোগফল হচ্ছে টোটাল পিআইভি টাইম। This total reaction time is often referred as the PIV time, মানে আপনার পারসেপশন থেকে রিঅ্যাকশন পর্যন্ত যে সময়টুকু লাগতেছে। The time required for reaction properly and safely after making proper evaluation of all pertaining factors can vary from 0.5 second for simple situation to as much as 3 to 4 second for complex situation। মানে আপনার রিঅ্যাকশন করতে সবকিছু দেখার পরে, মানে আপনি পারসেপশন করে ফেলছেন, আপনার ইমোশন স্টেটও হয়ে গেছে, আপনি আইডেন্টিফিকেশনও করে ফেলছেন, এই তিনটা স্টেপ হয়ে যাওয়ার পরে এই ভলিউশন স্টেপে বা এই রিঅ্যাকশন স্টেপে যদি আপনার সিচুয়েশনটা নরমাল হয়, মানে কোনো বিপজ্জনক সিচুয়েশন ক্রিয়েট হয়নি, সময় লাগে হচ্ছে আধা সেকেন্ড। বাট যদি সিচুয়েশনটা আধা সেকেন্ড মানে 0.5 সেকেন্ড, মানে 1 সেকেন্ডের অর্ধেক সময় লাগে। কিন্তু যদি সিচুয়েশনটা কমপ্লেক্স হয়, মানে আপনি বুঝতেছেন আপনি কি করবেন, আপনি বুঝতেছেন যে একটা ঝামেলা হইতে পারে, এরকম কমপ্লেক্স সিচুয়েশনে বা রিস্কি সিচুয়েশনে এই রিঅ্যাকশন করতে বা এই লাস্ট স্টেপে গিয়ে অনেক সময় 3 থেকে 4 সেকেন্ড লেগে যায়। ঠিক আছে, তারপর দেখেন পিআইভি টাইম ইজ রিকোয়ার্ড টু ডিটারমাইন সেফ স্টপিং সাইড ডিসটেন্স, মানে একটা গাড়ির পিছনে গিয়ে কখন ব্রেক করবে থামার জন্য, এটা ডিপেন্ড করতেছে হচ্ছে পিআইভি টাইমের উপরে। সেফ অ্যাপ্রোচ স্পিড, অ্যাপ্রোচ মানে হচ্ছে এই ইন্টারসেকশনের কাছাকাছি গেলে গাড়ির স্পিড মানে কখন হচ্ছে ব্রেক করতে হবে, এটা ডিপেন্ড করতেছে পিআইভি টাইমের উপরে। তারপর ভেহিকেল স্পিড, ড্রাইভারের এজ, তারপর ফিজিক্যাল ডেফিসিয়েন্সি যদি কারো কোনো প্রবলেম থাকে, মেন্টাল ইমোশনাল স্টেট, ফিজিক্যাল কন্ডিশন, এই সব কিছুর উপরে পিআইভি টাইমটা ডিপেন্ড করতেছে। যদি ড্রাইভারের বয়স কম হয়, ড্রাইভার মনে করেন 25 বছর বা 30 বছর, তাহলে তার পিআইভি বা রিঅ্যাকশন টাইম কম হবে না, সে খুব তাড়াতাড়ি একটা বিপজ্জনক সিচুয়েশনে রিঅ্যাক্ট করতে পারবে। বাট ড্রাইভারের বয়স যদি বেশি হয়, মনে করেন 60 বছর বা 65 বছর, বা অনেক কম হয় 10 বছর বা 15 বছরের ড্রাইভার, বাচ্চা পোলা গাড়ি চালাইতেছে, তাহলে তার পিআইভি টাইম কি অনেক বেশি লাগবে না? বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, beside above factor PIV time depends on speed of the vehicle। আচ্ছা, জাস্ট দুইটা জিনিস বইলা দেই, তারপর আমাদের ক্লাস শেষ। সেটা হচ্ছে রুরাল রোডে, মানে গ্রামের রাস্তাগুলোতে পিআইভি টাইম বেশি লাগে, মানে রিঅ্যাকশন টাইম বেশি লাগে। কেন লাগে বেশি? কারণ গ্রামের রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া কম থাকে। ঠিক আছে, তো গাড়ি ঘোড়া কম থাকাতে যেটা হয়, গ্রামের রাস্তায় কিন্তু আপনি জানেন যে আপনার অ্যাক্সিডেন্ট ফেস করার চান্স কম, ওই জন্য ড্রাইভাররা খুব রিল্যাক্স মোডে গাড়ি চালায়। আনএক্সপেক্টেড হয় স্যার। মানে গ্রামের রাস্তায় কিন্তু কোনো ঝামেলা এক্সপেক্ট করতেছেন না আপনি, যার জন্য আপনি খুব আরামসে খুব বিন্দাস মোডে গাড়ি চালাবেন। এই জন্য গ্রামের রাস্তায় রিঅ্যাকশন টাইম হচ্ছে 1 সেকেন্ড। মানে এই PIEV, এই ভিটার জন্য টাইম লাগতেছে কতটুক, এই ভলিউশন বা রিঅ্যাকশনের জন্য টাইম লাগে 1 সেকেন্ড। আর টোটাল পিআইভি টাইম হচ্ছে গ্রামের রাস্তায় বা রুরাল এরিয়াতে 2.5 সেকেন্ড। আর আরবান এরিয়া, একটা শহরের রাস্তায় আপনি তো জানেনই যে শহরের রাস্তায় অনেক জ্যাম, অনেক গাড়ি ঘোড়া, আপনি যে কোনো একটা প্রবলেম ফেস করতে পারেন। তো শহরের রাস্তায় আপনার এই ভি বা রিঅ্যাকশন টাইমটা হচ্ছে 0.75 সেকেন্ড। আর টোটাল পিআইভি টাইম হচ্ছে 2.25 থেকে 2.5 সেকেন্ড, যেটা হচ্ছে রুরাল এরিয়া থেকে কম লাগতেছে। ঠিক আছে, এই ভ্যালুগুলোকে বলে হচ্ছে পিআইইভি ডিজাইন ভ্যালু। ঠিক আছে, এগুলোকে বলে হচ্ছে পিআইইভি ডিজাইন ভ্যালু। আচ্ছা, এরপর দেখেন আমাদের আর কিছু নাই, জাস্ট এই যে দুটা জিনিস একটু জাস্ট বইলা দিই। পেডিস্ট্রিয়ান ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে রাস্তায় যারা পথচারী তাদের বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য দেখেন? ইম্পর্টেন্টলি স্পেশালি ইন আরবান এরিয়া, মানে শহরের রাস্তা ডিজাইন করার সময় পেডিস্ট্রিয়ানদের ক্যারেক্টারিস্টিক্স মাথায় রাখতে হবে, কারণ শহরের রাস্তায় বেশি মানুষজন চলাচল করে। পেডিস্ট্রিয়ান অ্যাকশন আর লেস প্রেডিক্টেবল দ্যান দোজ অফ ড্রাইভার্স, ড্রাইভারদের থেকে পেডিস্ট্রিয়ানদের অ্যাকশন বা তারা কি করবে এটা মানে কম বোঝা যায়। অ্যাজ মেনি পেডিস্ট্রিয়ান কনসিডার দেমসেলস আউটসাইড দ্য ল ইন ট্রাফিক ম্যাটার, কারণ আমরা মনে করি রাস্তায় চলাচল করার জন্য আমাদের জন্য কোনো নিয়ম নাই। আমরা যারা পেডিস্ট্রিয়ান, আমাদের জন্য রাস্তায় কোনো নিয়ম নেই। আপনি যদি রাস্তার মাঝখান দিয়ে দৌড় দেন, আপনি যদি ফুট ওভার ব্রিজ ইউজ না করেন, তাহলে আপনার জন্য কোনো প্রবলেম হয়? আপনার কেউ জরিমানা করে? না স্যার। টিপরা বাজারে কান ধরে উঠবস করায়, আর্মিরা টিপরা বাজারে কান ধরে উঠবস করায় না? অনেক সময় করায়। আমরা দেই নাই স্যার। আমি দেখছি, মাঝে মাঝে দেখছি করাই স্যার। স্যার, আমি দেখছি, কিন্তু নরমালি আপনার কিন্তু তেমন কোনো রুলস বা রেগুলেশন নাই, যার জন্য পেডিস্ট্রিয়ানরা মনে করে যে আমরা এই রাস্তার রাজা, আমাদের কোনো নিয়ম মানতে হবে না। তারপর দে আর হার্ড টু এনফোর্স, মানে পেডিস্ট্রিয়ানদেরকে কোন রকমের রুলস এবং রেগুলেশন
এনফোর্স করা, তাদের উপর ফোর্স করা অনেক কঠিন। আপনি যদি বলেন কালকে থেকে তোমরা কেউ রাস্তার নিচে দিয়ে পারবো না, ফুট ওভার ব্রিজ ইউজ করবো, তারা আপনার কথা শুনবে না, তারা গাউরামি করবে আপনার সাথে, ঠিক আছে? পেডিস্ট্রিয়ান আর মোর অফেন ডিসঅবে ট্রাফিক কন্ট্রোল ডিভাইসেস দেন আর ড্রাইভার্স, মানে ড্রাইভারদের তুলনায় পেডিস্ট্রিয়ানরা ট্রাফিক কন্ট্রোল যে ডিভাইস গুলা, মনে করেন সিগন্যাল, একটা মানে ড্রাইভার জানে যে লাল বাতি জ্বললে তাকে থামতে হবে, আর একটা পেডিস্ট্রিয়ান জানে যে যখন লাল বাতি জ্বলবে তখন সে রাস্তা পার হতে পারবে, আর যখন সবুজ বাতি জ্বলবে তখন সে রাস্তা পার হতে পারবে না। কিন্তু দেখা যায় জ্বলতেছে সবুজ বাতি, পেডিস্ট্রিয়ান রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিছে, তো তারা হচ্ছে এগুলা স্যার ড্রাইভারদের থেকে কম ঠিকই তো আছে স্যার, সবুজ বাতি জ্বললে তো দৌড়ি দিব স্যার। আরে সবুজ বাতি জ্বলতেছে মানে হচ্ছে আপনার ড্রাইভারদের জন্য, মানে আরে কথারে পেছায় লাভ আছে। মনে করেন এখানে জ্বলতেছে সবুজ বাতি, তার মানে কি এই ডিরেকশনে যে ড্রাইভারটা আছে তারে কিন্তু থামতে বলা হয় নাই, তখন এখানের পেডিস্ট্রিয়ান কি রাস্তা পার হতে পারবে না স্যার। সবুজ বাতি গাড়ির জন্য। এখানে যখন জ্বলবে লাল বাতি তখন এইখানে এই ডিরেকশনের গাড়িগুলো থাইমা যাবে। এখানে যদি তখন কোনো ক্রস ওয়াক থাকে বা জেব্রা ক্রসিং থাকে তখন এদিক দিয়ে মানে আপনার পেডিস্ট্রিয়ানের রাস্তা পার হতে পারবে। বোঝা গেছে ধ্যান? স্যার মায়ের জি, উপরে স্যার। ওষুধ নাই, মায়ের দিলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা এবার দেখেন ক্রসিং ক্যারেক্টারিস্টিক্স। In generally pedestrian tend to walk in a path that represent the shortest distance or most convenient route between 2 points. মানে নরমালি এই মনে করেন একটা রাস্তা আছে, আপনি জানেন যে রাস্তাটা পার হইতে হবে এই জায়গা দিয়ে, এখানে হচ্ছে জেব্রা ক্রসিং আছে, কিন্তু পেডিস্ট্রিয়ানরা কি করে রাস্তার মাঝখান দিয়ে এখান দিয়ে দৌড় দেয়, এদিক দিয়ে পার হয়ে যায়। কেন? কারণ তার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসা লাগবে। সে দেখতেছে সে যদি জেব্রা ক্রসিং ইউজ করে তাহলে তার ফার্স্টে এখানে আসতে হবে, তারপর রাস্তা পার হইতে হবে, তারপর এখানে আসতে হবে। বাট সে যদি এদিক দিয়ে দৌড় দেয় তাহলে এইটা কি শর্টেস্ট ডিসটেন্স না? জি স্যার। পেডিস্ট্রিয়ান স্যার একটা কোশ্চেন ছিল স্যার, আমি মানে কমপ্লিকেটেড বানায় ফেলছি জিনিসটা। একটু 2টা মিনিট আমি শেষ করি, তারপর নাহিদ একটা কোশ্চেন করবে, আপনি একটা কোশ্চেন করবেন, ঠিক আছে? তার আমার মানে কোশ্চেন নেক্সট ক্লাসে করব স্যার, আজকে দেরি হয়ে গেছে। না সমস্যা নেই, আপনি কইরেন। তার মানে পেডিস্ট্রিয়ানরা কি করে, পেডিস্ট্রিয়ানরা সবসময় শর্টেস্ট ডিসটেন্স ফলো করার ট্রাই করে। তারপরে দেখেন দে অফেন ক্রস এট মিড ব্লক ইনস্টেড অফ ইউজিং ক্রসওয়াক, মানে তারা জেব্রা ক্রসিং ইউজ না করে রাস্তার মাঝখান দিয়ে রাস্তা পার হয়ে যায়। পেডিস্ট্রিয়ান অলসো হ্যাভ এ বেসিক রেজিস্ট্যান্স টু চেঞ্জ গ্রেডস when ক্রসিং রোডওয়ে, রাস্তা পার হওয়ার সময় পেডিস্ট্রিয়ানদেরকে গ্রেড চেঞ্জ করার টেন্ডেন্সি কম থাকে, মানে একতলা থেকে আরেক তলায় তারা যাইতে চায় না, নিচতলা থেকে ফুট ওভার ব্রিজ ইউজ করতে চায় না, নিচতলা দিয়ে মানে রাস্তার মধ্যে দিয়ে তারা দৌড় দিতে চায়। They don't voluntarily make use of special pedestrian facility such as underpass and overpass, মানে তারা নিজের ইচ্ছায় তাদের জন্য যে ধরনের সুযোগ সুবিধাগুলো করা হয়েছে, ফুট ওভার ব্রিজ, আন্ডারপাস, এগুলো তারা ব্যবহার করতে চায় না, তারা রাস্তার মাঝখান দিয়ে দৌড় দিতে চায়। এই গেল আমাদের পা ব্যথা করে স্যার। সবকিছু। আচ্ছা এবার ধ্যান কোশ্চেন করেন। স্যার মানে লাল বাতি জ্বললে কি স্যার আমরা হাঁটতে পারবো নাকি গাড়ি বন্ধ হবে স্যার, কোনটা? গাড়ি বন্ধ হবে। লাল বাতি জ্বললে একটা সিগন্যাল জি স্যার, লাল বাতি জ্বলা কি? মানে বাতিগুলা ভেহিকেলের জন্য, বাতি কি পেডেস্ট্রিয়ানের আপনার জন্য জন্য? না। বাতি তো আপনার জন্য না, বাতি হচ্ছে ভেহিকেলের জন্য। জি ঠিক আছে, স্যার এটাই স্যার। আচ্ছা আর ধ্যানের জানি নাহিদ আপনি কি কোশ্চেন করবেন? করেন তাড়াতাড়ি করেন। স্যার নেক্সট ক্লাসে করি স্যার। তাহলে কোশ্চেনটা মনে রাখেন, নেক্সট ক্লাসে কইরেন। রোল নাম্বার 1। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ করেন, তাড়াতাড়ি করেন। স্যার আমরা রাস্তা দিয়ে যখন মানুষ হাঁটে কোন সাইডে হাঁটা উচিত? বাম সাইডে। বাম সাইডে হাঁটা উচিত এবং হাঁটা উচিত হচ্ছে ফুটপাত দিয়ে হাঁটা উচিত। আর সুন্নত পথ হলে ডান সাইডে। স্যার অনেকে বলে ডান সাইডে হাঁটতে, কেউ বলে বাম সাইডে হাঁটতে, দুইটা নিয়ে ডান সাইডে হাঁটলে সুন্নত নিয়ম, আর বাম সাইডে হাঁটলে রাস্তার নিয়ম। তুই যে পথে হাঁটস ভাই তুই সেফলি যেদিক দিয়ে হাঁটতে চাস সেদিক দিয়ে হাঁট, সমস্যা নেই। এটা তো কোনো সমস্যা এটা নাই। একটা কাহিনী আছে, এটা একটা কাহিনী আছে। রাস্তায় আসলে হাঁটা উচিত ডান সাইড দিয়ে। জি স্যার, বাইরের দেশের সিস্টেম স্যার স্যার অনেকে বলে রোড তো ডান স্যার সাইড, অনেকে বলে বাম সাইড। যেহেতু গাড়ি চলতেছে, গাড়িগুলা আসে। গাড়ি চলে কোন সাইড দিয়ে? গাড়ি বাম সাইড দিয়ে চলে না? জি স্যার। জি স্যার আপনি যদি ডান সাইড দিয়ে চলেন তাহলে কি হবে? আপনি উল্টা দিকের থেকে যে গাড়িগুলো দেখতে আসছে পারবো। সেটা আপনি জি, দেখতে স্যার। পারবেন। আর আপনি যদি বাম দিক দিয়ে চলেন আপনার পিছন থেকে উল্টা দিয়ে গাড়িগুলো মেরে আসবে, দিব। আপনি দেখতে পারবেন না। তো এইজন্য নরমাল উচিত ডান দিক দিয়ে চলা, বাট আপনি নরমালি ফুটপাথ দিয়ে চললে আপনি সেফ। আচ্ছা যাই হোক, রুল নাম্বার 1, Yes, sir. 2, Yes, sir. 3, Yes, sir. 4, ইয়েস স্যার। 5, ইয়েস স্যার। 6, ইয়েস স্যার। 7, ইয়েস স্যার। 9, Yes, sir. 10, ইয়েস স্যার। 11, ইয়েস স্যার। 12, ইয়েস স্যার। তারপর হচ্ছে 13, ইয়েস স্যার। 14 শারিয়ার ইমন শাকিল। তোমার নেট সমস্যা। ও কি ছিল? Sir,
জি স্যার ছিল এক সময় দেখছিলাম স্যার, পরে তো আচ্ছা ওকে প্রেজেন্ট দিছি বললেন। স্যার আমার গত দিনের প্রেজেন্টটা আপনার নাম কি, আইডি কত? স্যার 9। আপনি গতদিন কি হয়েছিল, আপনি বরিশালে কারেন্ট ছিল না, জি স্যার। আপনি কি ক্লাসে ঢুকতে পারছিলেন? স্যার একবার ঢুকছিলাম 2 মিনিট পরে বের হয়ে গেছি স্যার, আবার চলে গেছি। তাহলে এখন আমার স্যার হ্যাঁ তা আমিও তো স্যার 5 মিনিট ক্লাস করছি স্যার, আমারটা বলছিলেন সবগুলা ক্লাস করলে দিয়ে দিবেন স্যার, দিয়ে দেন না স্যার। ইয়ারটাও আপনি এখন সবগুলো ক্লাস করেন নাই, এটাকে দিয়ান না। জি স্যার। আপনার অলরেডি গত ক্লাসটা মানে গত ক্লাসের আগের ক্লাসটা মিস হয়ে গেছে। কি কোন স্যার যদি- আমার সবগুলো করা। আপনার সবগুলা করা, আপনি একটা ক্লাস মিস দিয়েছেন, আপনি যদি বাকি একটা ক্লাসও মিস না দেন তাহলে আপনার হচ্ছে অ্যাটেন্ডেন্স এক্সট্রা দিয়ে দিব, ঠিক আছে? স্যার কালকে তো ইচ্ছা করে করি নাই স্যার, কারণ এই জন্যই তো দিব, ইচ্ছা করে করলে তো দিতাম না, ইচ্ছা করে আর- করেন নাই দেখি, আপনি যদি বাকি সবগুলা ক্লাস করেন তাহলে আমি আপনাকে অ্যাটেন্ডেন্স দিয়ে দিব, ঠিক আছে? ও স্যার কালকে তো আমি বলছি করছি দুদিন স্যার, তার কারেন্ট আগের দিনের কথাই বলছি স্যার, কালকে তো আমি করছি স্যার, আচ্ছা তার আচ্ছা, আগের দিনেরটাই স্যার বলছিলাম দিয়ে আগের দিবেন। দিনেরটাই যদি আপনি সবগুলা ক্লাস বাকি সব কোনো ক্লাস মিস না দেন আপনারও দিয়ে দিব, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। এটা স্যার দুজনের জন্যই। করোনা ভাইরাসটা চেঞ্জ করতে বলেন স্যার, এই করোনা ভাইরাস দিয়ে স্যার রাখছে স্যার স্যার নাম। আমারও স্যার এই এই কথা ইচ্ছা স্যার, করে করোনা করোনা ভাইরাস ভাইরাস দিয়ে রাখছে। কে দিয়ে রাখছে? তো দিয়া দিহান। স্যার, করোনা ভাইরাস বলে স্যার, করোনা ভাইরাস করোনা বানাই দিছে স্যার। ও আচ্ছা, এগুলো নিয়ে ফাইজলামি ইচ্ছা করে- করেন না, মানে এটা ফাইজলামি করার মতো কিছু না, আমরা সবাই এমনিতে ভয়ে আছি, ঠিক আছে? ভাইরাস ঢুকে কারো গেছে লাইসেন্স ক্লাসে। বাতিল করে দেন, কারো লাইসেন্সটা স্যার লাইসেন্সটা বাতিল করে দেন ওর, তাইলেই হবে। আজকে ক্লাস এখানে শেষ, আমরা ইনশাআল্লাহ পরশু সোমবারে 3:30টায়, সোমবারে আমাদের দুপুরে টাইম ছিল না, জি স্যার। আমরা সোমবার 3:30টায় আবার নেক্সট ক্লাস করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম স্যার। আসসালামু স্যার আলাইকুম। ভিডিওটা দিয়ে দিন স্যার। হ্যাঁ ভিডিওটা দিয়ে দিব। আল্লাহ স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, খোদা হাফেজ, খোদা হাফেজ। আসসালাম।